আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলার সেকেন্ড ক্লাসটা কন্ডাক্ট করব ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, আবার অনেকে সংযুক্ত হতে পারেন নাই। যারা সংযুক্ত হয়েছেন তারা একটু আমাকে বরাবরের মতো প্রতিদিনের মতো একটু অ্যাসিওর করবেন সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আপনারা অ্যাসিওর করলে আমরা ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। একজন জানিয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা তিনজন সাহিত্যিক নিয়ে আলোচনা করেছিলাম। আমি আবারও বলছি, প্রতিদিন আমরা যখন ক্লাসগুলো হয়, জুডিশিয়ারি পরীক্ষা এনি টাইম হতে পারে, সার্কুলার এনি টাইম হতে পারে। আপনাদের মাইন্ডসেট রাখতে হবে, এখন থেকে প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। এখন ক্লাসগুলো হচ্ছে মানে যে পড়াটা, যে টপিকটা আমি ধরে দিচ্ছি, এগুলা ক্লাসের পড়া এবং পাশাপাশি নিজে থেকে যেখান থেকে যে মেটেরিয়ালস থেকে পড়েন সেখানে আপনাকে গুছিয়ে ফেলতে হবে, যাতে পরে রিভিশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে আবার খুঁজতে না হয়, এবং পরে যখন পরবর্তী স্টেপে আপনি যখন আবার রিটেনের ক্ষেত্রে দেখতে যাবেন, সেম মেটেরিয়াল সেম পড়াগুলো পড়েই কিন্তু যাতে আপনি ফেস করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে কনসার্ন থাকতে হবে। ওকে, তো আপনাদের প্রতি আমার এটা আর্নেস্ট রিকোয়েস্ট বলবো যে পড়াশোনা যেটা করেন সেটা হচ্ছে গুছিয়ে ফেলেন। এখন এনি টাইম কিন্তু সার্কুলার আসতে পারে, আমাদের গ্যাজেট হয়ে যাবে উইদিন ভেরি শর্ট টাইম। কালকে অথবা পরশুর মধ্যে আমাদের গ্যাজেট দিয়ে দিবে। গ্যাজেট দিলে আমরা গ্যাজেট দেওয়া মানে 14th ক্লোজ হলে 15th 19 তারিখ যদি ভাইভা শেষ হয়, এরপর এক সপ্তাহের মধ্যে ওদের রেজাল্টটা হয়ে যাবে, 28 থেকে 30 তারিখের মধ্যে শোনা যাচ্ছে। তাহলে এরপরে রেজাল্টের পর 15তম রেজাল্টের পর এরপর কিন্তু 16তম কাজ ওনারা ধরবেন, এবং অলরেডি 100 জনের রিকুইজিশন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে কিন্তু আপনাদের হাতে বেশি সময় নেই। তো আমি বলবো সময় অপচয় করবেন না। ক্লাসের শুরুতে এই কথাটা বলা এই জন্যই যে ক্লাসগুলো রেগুলার লাইভেই করবেন, পরে করবেন সেই মাইন্ডসেট রাখবেন না। যারা পরে দেখবেন তাদের উদ্দেশ্যে বলা, ক্লাসগুলো লাইভেই করলে একটু থাকে, আপনাদের বুস্ট আপ হতে পারেন, ঠিক আছে। পরে দেখবেন বলে আর দেখা হয় না। যদি একান্তই খুব দেখতেই হয় তাহলে আমি লাইভে করব, এই মাইন্ডসেটটা রাখতে হবে। শেষ সময় এসে অবহেলা করার সুযোগ নেই। ওকে, অনেকেই সংযুক্ত হয়েছেন, ঠিক আছে। আজকে আমরা যেটা আলোচনা করব, সাহিত্য পাঠে বঙ্কিম এবং বীর মোশাররফ হোসেন, রফিক আজাদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চারটা আমরা চাইব হচ্ছে ওভারঅল সব কিছু ক্লিয়ার করার জন্য উইদিন দিস টাইম। মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এবং ব্যাকরণের ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন একসাথে করার মানে হচ্ছে যাতে আমরা ব্ল্যান্ডিং করে ওভারঅল পুরো সিলেবাসটা কভার করতে পারি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তো আমরা সর্বপ্রথম দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে। আগে নামের স্পেলিং দেখবেন। প্রিলিতে হয়তো নামটা এত বেশি ম্যাটার করবে না, কিন্তু রিটেনের ক্ষেত্রে নামের বানানে ভুল করলে কিন্তু তখন আপনার নাম্বারটা কেটে ফেলার চান্স রয়েছে। সেজন্য যখন পড়বেন একটু ছোট করে লিখে ফেলবেন খাতার এক কোনায়। চট্টোপাধ্যায় বানানটা দেখবেন, এখানে কিন্তু জ ফলা নাই, কিন্তু বন্দ্যোপাধ্যায় হলে এখানে কিন্তু জফলা আছে। ওকে, বন্দ্যোপাধ্যায়। তো এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো দেখতে হবে, এগুলাই কিন্তু আপনার নাম্বার কমাবে এবং বাড়াবে। আপনি ইনফরমেশন জানেন, কিন্তু রিটেনের ক্ষেত্রে বানান অ্যাকুরেসি দরকার। ওকে, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জানতে গেলে সর্বপ্রথম আমাকে যেটা জানতে হবে ওনার জন্ম মৃত্যু। আমি বলেছি প্রথম ক্লাসেই যে প্রতিটা রাইটারের জন্ম মৃত্যু জানা দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ক্লাসে রেফার করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর যদি বলি ওনার ছদ্মনাম, অনেকগুলো রাইটার কিন্তু তাদের বিভিন্ন লেখা নিজ নামে লিখতেন না, ওরা কি লিখতো, বিভিন্ন ছদ্মনামে লিখতো। তেমনটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা ছদ্মনামে লিখতেন, তার নাম হচ্ছে কমলাকান্ত। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন পড়বো তখন আমরা দেখবো উনি কিন্তু অনেকগুলো ছদ্মনামে লিখতেন, প্রায় 7টা। প্রায় লেখকই তাদের কোনো না কোনো লেখা ছদ্মনামে লিখতেন, অ্যানাদার নেম, যেটা তার নাম না। তো এরকম বঙ্কিম ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। পরীক্ষা আসতে পারে নিচের কোন রাইটারের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, আসতে পারে এমনটা। ওনাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক।
যদিও বা উনি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেন নাই, আমরা যদি জানি, আপনারা হয়তো জানেন, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেছিলেন পেরিচাঁদ মিত্র 1859 সালে, আমি যদি ভুল না করি, আলালের ঘরের দুলাল। তো সঙ্গত কারণে ওনাকে কিন্তু কি বলা উচিত, যৌক্তিক কারণে বাংলা উপন্যাসের জনক বলা উচিত, যেহেতু উনি বাংলা সাহিত্যে প্রথমবারের মতো উপন্যাস লেখার আর মতো কি দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। কিন্তু ওনার লেখাটা এত বেশি গ্রহণযোগ্যতা অথবা একটা উপন্যাসের প্যাটার্ন সব কিছু মিলিয়ে করে নাই বলেই ওনাকে উপন্যাসের জনক বলা হয়। সার্থক উপন্যাসটা উনি উপহার দিয়েছেন বাংলা সাহিত্যে দুর্গেশ নন্দিনী লেখার মাধ্যমে 1865, যার কারণে ওনাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। ঠিক আছে, এরপর কিন্তু আমরা যদি বলি উনি কিন্তু উপমহাদেশের প্রথম ম্যাজিস্ট্রেট ছিলেন। যদিও আমরা যেহেতু ল রিলেটেড, আমাদের এই ইনফরমেশনটা জানা জরুরি। উপমহাদেশের প্রথম ম্যাজিস্ট্রেট ছিলেন। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি, ওনাকে মুসলমানরা সাহিত্য সম্রাট বলতো এবং হিন্দুরা ঋষি উপাধি দিয়েছিলেন। মুসলমানরা দিয়েছিলেন সাহিত্য সম্রাট, হিন্দুরা দিয়েছিলেন ঋষি। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে, যেহেতু এগুলো পরীক্ষা আসার উপযোগী। এরপর ওনাকে বাংলার স্কটও বলা হতো। এই ইনফরমেশনগুলা প্রিলির জন্য এবং রিটেনে আমাদের 10 নম্বরের আসে সাহিত্য থেকে, সে কেন কিন্তু ইম্পর্টেন্ট, বাংলার স্কট বলা হয়। ওকে, এরপর যদি আমরা দেখি, আমরা একটা ভ্রমণ কাহিনী রয়েছে পালামো, অনেকে হয়তো পড়েছেন, বাংলা সাহিত্যের আলোচিত একটা বই। সমসাময়িক সময় যারা ভ্রমণ সাহিত্য নিয়ে মোটামুটি আগ্রহী তারা এই বইটা পড়েছেন। এই পালামো যিনি লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তো উনি কিন্তু এই বঙ্কিমের ভাই, এই ইনফরমেশনটা আমাদের জানা জরুরি। কিন্তু এই বিষয়টা কিন্তু প্রিভিয়াস ইয়ার বিশেষ আসছে কোনো এক পরীক্ষায়। তাহলে কি যেটা বললাম, পালামোর রাইটার, পালামো যে লিখেছেন ভ্রমণ সাহিত্য, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, এটা হচ্ছে বঙ্কিমের ভাই। ওকে, এই ইনফরমেশনটা জানা দরকার। এবং উনি নেপালের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, নেপালের জাতীয় সঙ্গীত। আচ্ছা, তাহলে আমরা যে ইনফরমেশনগুলো পাইলাম, বেসিক ইনফরমেশন অ্যাবাউট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার জন্মটা দেখতে হবে, 1838 সালে জন্ম, 1894 সালে উনি মৃত্যুবরণ করেন। এবং ওনাকে বাংলা সাহিত্য উপন্যাসের জনক বলা হয়। উনি একটি ছদ্মনামে লিখতেন, তার নাম হচ্ছে কমলাকান্ত। উপমহাদেশের প্রথম ম্যাজিস্ট্রেট ছিলেন, ভারতীয় উপমহাদেশের ফার্স্ট ম্যাজিস্ট্রেট যদি বলি, বঙ্কিমকে বলা হয়। এবং ওনাকে মুসলমানরা তার সাহিত্যে তার অবদানের কারণে মুসলমানরা তাকে সাহিত্য সম্রাট বলতো, এবং হিন্দু যারা ছিল তৎকালীন তারা ঋষি উপাধি দিয়েছিল। বাংলার স্কট বলা হয়, যেমনটা আমরা ইংলিশ লিটারেচারে যাকে দেখেছিলাম, স্যার ওয়াল্টার স্কট নামে একজন রাইটার ছিলেন, স্যার ওয়াল্টার স্কট। উনি যে দ্বারাই তার সাহিত্য রচনা করতেন, ঠিক সেই দ্বারাই বঙ্কিমের মধ্যে দেখা যায় বলেই অনেকেই ওনাকে বাংলার স্কট, দ্যাট মিনস ইংলিশ লিটারেচারে যে স্যার ওয়াল্টার স্কট ছিলেন ওনার মতো লিখতেন বলে ওনাকে বাংলার স্কট বলা হয়। এবং উনি নেপালের জাতীয় সঙ্গীত রচনা করেন। বাংলা সাহিত্যের আরেকজন উল্লেখযোগ্য সাহিত্যিক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ওনার ভাই। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আমাদের জানা জরুরি। এরপর দেখবো আমরা ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রিলেটেড আলোচনায়। সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখবো ওনার উপন্যাস। বেসিক্যালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওরা হচ্ছে উপন্যাসিক। ঠিক আছে, কিছু কিছু রাইটার ওনাদের কবিতার জন্যই আলোচিত, হয়তো একটা উপন্যাস লিখেছেন। আর কিছু রাইটার হচ্ছে তাদের বিশেষ করে উপন্যাসের জন্যই আলোচিত এবং বাংলা সাহিত্যে তাদের নাম বারবার উচ্চারিত হয়। তারপরও কিন্তু ওনারা বিশেষ বিশেষ কিছু হয়তো লিখেন, তবে যেমনটা উপন্যাসের নাম চলে আসে, যখন বঙ্কিমের নাম আসবে তখন উপন্যাসের নাম চলে আসে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম দেখবো ওনার উপন্যাস। উনি উপন্যাস লিখেছিলেন টোটাল 14টি। কয়টি? 14টি উপন্যাস লিখেছিলেন। প্রথম উপন্যাস ছিল ওনার প্রথম যেটা লিখেছিলেন উনি, সেটা হচ্ছে ইংলিশে লিখেছিলেন, নাম হচ্ছে রাসমোহনস ওয়াইফ। ঠিক আছে, তো বাংলার মধ্যে লিখেছিল প্রথম উপন্যাস লিখেছিলেন দুর্গেশ
নন্দিনী। কত সালে? 1865 সালে। এটা সাল সহ জানা জরুরি, কারণ সাল বিগত সময়ে, বিগত বছরে প্রিলিমিনারি এবং লিখিততে অনেকবার আসছে ইয়াতে বিসিএস এবং জুডিশিয়ারিতে, তো আমাদের জানা জরুরি। দুর্গেশ নন্দিনী 1865 সালে, কারণ এই দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। প্রথম উপন্যাস বলা হচ্ছে না কেন? কারণ হচ্ছে এর আগে আলালের ঘরের দোলাল লিখেছিলেন পেরিচাঁদ মিত্র, সেজন্যই দুর্গেশ নন্দিনীকে প্রথম সার্থক উপন্যাস বলা হচ্ছে। এরপর আমরা এখানে দেখব, যখন এই দুর্গেশ নন্দিনী এই উপন্যাসটা লিখেন, এটার রিয়েকশনে, এটার প্রতিক্রিয়ায় তৎকালীন আরেকজন রাইটার ইসমাইল হুসাইন সিরাজি, উনি লিখেছেন রায় নন্দিনী। ইসমাইল হুসাইন সিরাজি, এটার অপোজিটে ইসমাইল হুসাইন সিরাজি। তো প্রশ্ন আসতে পারে আপনাদের পরীক্ষায় যে বঙ্কিমের লিখিত দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজি কি লিখেছেন, কোন সাহিত্যটি লিখেছেন, কোন উপন্যাসটি লিখেছেন? ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী। ওকে, এরপর যদি আমরা দেখি, একটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। আমরা সালটা বললাম 1865, এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে উসমান, আয়শা, বিমলা, এগুলো দেখবেন। আরও আছে বা উল্লেখযোগ্য চরিত্র হিসেবে এগুলো দেখবেন, উসমান, আয়শা, বিমলা। বিগত সময়ে জুডিশিয়ারি রিটেন প্রশ্ন আপনারা যদি ইতিমধ্যে অ্যানালাইসিস করে থাকেন, তখন দেখবেন হচ্ছে সেখানে কি আসছে, অনেকগুলো চরিত্র সম্পর্কে আসে, চরিত্র কোনো উপন্যাসের চরিত্র কে ছিলেন, অথবা যে কাব্যগুলোতে মানে চরিত্র নির্ভর কাব্য, ওখানে কোন চরিত্র ছিল, সেই বিষয়ে প্রশ্ন বিগত সময়ে আসছে। সেই কারণে আমরা এগুলো একটু দেখতে হবে। তাহলে দুর্গেশ নন্দিনী ওনার প্রথম সার্থক উপন্যাস, এবং সাথে সাথে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসও বলা হয় এটাকে। ইসমাইল হোসেন সিরাজি যখন এটা লিখেছিলেন, এর বিপরীতে উনি একটা উপন্যাস লিখেছিলেন যার নাম রায় নন্দিনী। এটার উল্লেখযোগ্য চরিত্র উসমান, আয়শা, বিমলা। এরপর আমরা দেখবো ওনার আরেকটা উল্লেখযোগ্য অবদান হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে উপন্যাসের জগতে, সেটার নাম হচ্ছে কপালকুণ্ডলা। এটা হচ্ছে রোমান্টিক একটা উপন্যাস। কপালকুণ্ডলা এটা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। রোমান্টিক ধাঁচের যে উপন্যাস হতে পারে, যেখানে রোমান্সে কানায় কানায় পূর্ণ ছিল, সেটার নাম হচ্ছে কপালকুণ্ডলা, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। ওকে, এখানে কেন্দ্রীয় চরিত্র ছিল নবকুমার ও কপালকুণ্ডলা। নবকুমার প্লাস বিশেষ করে এই উপন্যাসের নায়ক ছিল নবকুমার এবং নায়িকা ছিল কপালকুণ্ডলা। ওদের মধ্যে যে রোমান্সটা ফুটিয়ে তুলেছেন এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসে, সেজন্য এটা প্রথম রোমান্টিক উপন্যাস। কারণ এটা মোটামুটি এটা লেখার 1 বছর পরেই মনে হয় এটা লিখেছিল, হোয়াট এভার। এরপর আমরা দেখব বিশেষ করে এই উপন্যাসের বিভিন্ন উক্তি অনেকবার বিগত সময়ে বিভিন্ন বিসিএস, জুডিশিয়ারি এবং পিএসসির পরীক্ষায় আসছে, যার কারণে আমাদের এই উপন্যাসের উক্তিগুলো অবশ্যই জানা জরুরি। ঠিক আছে, তো সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে উক্তি যদি দেখি, উক্তিগুলো হচ্ছে, আমি যদি বলি স্পেসিফিক্যালি, পথিক তুমি পথ হারাইয়েছ, পথিক তুমি, এটা বিশেষ করে কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল, পথিক তুমি পথ হারিয়েছ। এরপর যদি দেখি আমরা, তুমি অদম বলিয়া আমি উত্তম হব না কেন, তুমি অদম বলিয়া আমি উত্তম হব না কেন। তারপর হচ্ছে প্রদীপ নিবিয়া গেল, এগুলো হচ্ছে কপালকুণ্ডলার উল্লেখযোগ্য উক্তি, এবং এই উক্তিগুলো সরাসরি তুলে দিয়েই পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন এসেছে। এই উক্তিটি কে করেছেন, কোথায় করেছেন সেটা বলে নাই, কে করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার কোন উপন্যাসে করেছেন? কপালকুণ্ডলা উপন্যাসে। সেজন্য এগুলো অনেকবার আসছে পরীক্ষা, যদি আপনারা অলরেডি
প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলভ করে থাকেন, হয়তো আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ঠিক আছে, সেজন্য আমাদের জানা জরুরি। পরীক্ষা লিখিত প্রশ্ন আসতে পারে, প্রদীপ নিবিয়া গেল, এই 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 পঙ্কোক্তিটির ইয়াকে কে করেছিলেন, কোন রাইটার করেছিলেন, তখন আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার দিতে হবে। ওকে, এরপর যদি দেখি আমরা ওনার আরেক উপন্যাস, মৃণালিনী। ঠিক আছে, এটা হচ্ছে একটা তুর্কি আক্রমণের প্রেক্ষাপট নিয়ে একটা রচিত উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ইতিহাস আশ্রিত উপন্যাস। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুর্কি আক্রমণের প্রেক্ষাপট নিয়ে রচিত, তুর্কি আক্রমণের প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে রচিত। তাহলে এই বঙ্কিমের মৃণালিনী নামক উপন্যাসটা কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস। এটা বিশেষ করে কোন প্রেক্ষাপটে এটা রচনা করা হয়েছে? এটা হচ্ছে তুর্কি আক্রমণের প্রেক্ষাপট। অনেক সময় অনেক লেখা এগুলা কি কোন প্রেক্ষাপটে? এটা কি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, নাকি এটা দুর্ভিক্ষের প্রেক্ষাপটে, নাকি এটা ৭৬-এর মনান্তরের প্রেক্ষাপটে, নাকি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে? ইতিহাস আশ্রিত যে উপন্যাসগুলা সাধারণত গল্প আকারে উপন্যাস না হয়, যদি কোনো ইতিহাস আশ্রিত উপন্যাস হয়, সেটা কোন প্রেক্ষাপটে করা হয়েছে, লেখা হয়েছে, সেটাও কিন্তু বিগত সময়ে অনেকবার প্রশ্নে আসছে। যেহেতু এটা এরকম একটা প্রেক্ষাপট, আপনাদের জানা জরুরি। এরপর আমরা দেখব হচ্ছে ওনার আরও উপন্যাস রয়েছে যেগুলো বিষবৃক্ষ, এগুলো একটু দেখবেন। অনেক সময় দেখতে হবে আপনাদেরকে, এটা একটা সামাজিক উপন্যাস, এটা একটা সামাজিক উপন্যাস, এবং এটা দেখেন এদিকে আছে, এটা বঙ্গদর্শন পত্রিকায় পরীক্ষায় আসছে বিগত বছরে। বঙ্গদর্শন পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1872 সালে। ওকে, এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। আমি যে আলোচনাগুলো আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করছি, এগুলা কোনো না কোনো সময় অনেকগুলো বিষয়ই কিন্তু প্রিভিয়াস ইয়ার পিএসসি এবং বিসিএস জুডিশিয়ারি পরীক্ষায় আসছে। ঠিক আছে, আব্দুল কাদের জানাচ্ছেন, স্যার ক্যামেরার কারণে লেখা ঝাপসা। তো আমি আবারও বলছি, হয়তো আপনাদের নেটওয়ার্কের প্রবলেম অথবা এখানের প্রবলেম থাকতে পারে। লেখা আমার ক্ষেত্রে হয়তো বা লেখা অনেকগুলো লিখতে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, লেখাগুলো হয়তো বা আপনাদের বোধগম্য না হতে পারে। তো যেটা করবেন, আমি বলার সময় একটু শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরও প্রবলেম হলে জানাবেন। তাহলে এই দেখেন সামাজিক উপন্যাস, সেটা বঙ্গদর্শন পত্রিকায়, যেটা একদম ক্রুশিয়াল ইনফরমেশন, ওগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এরপর দেখব কৃষ্ণকান্তের উইল, এটাও একটা সামাজিক উপন্যাস, এগুলো বিস্তারিত জানার দরকার নাই। কৃষ্ণকান্তের উইল, এই কৃষ্ণকান্ত নিয়ে আরও অনেক বিষয় আছে। কৃষ্ণকান্ত আমরা বলেছিলাম কমলাকান্তের জবানবন্দি পর্ব, সামনে এটা কার, ঠিক আছে, এরকম একটা বিষয় আছে। অথবা কৃষ্ণপক্ষ কে লিখেছেন, এরকম অনেক বিষয় যেগুলো একটার সাথে একটা সিমিলারিটি রয়েছে, ওই বিষয়গুলা কানেক্ট করে পড়ার চেষ্টা করবেন। অনেকগুলা নামের সিমিলারিটি রয়েছে, যেমন আমরা দেখব শেষের কবিতা, শেষ প্রশ্ন, শেষ লেখা, কথাগুলা দেখতে একই মনে হলো, প্রতিটার ক্যারেক্টার একই না। ওগুলা কিন্তু একটা উপন্যাস হলে, একটা কাব্যগ্রন্থ এরকমও রয়েছে, আবার এমনও আছে এগুলা এক একজন রাইটার এক একটা লিখেছেন। ওকে, তো ওই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা দেখেন এখানে। এরপর দেখব আমরা আনন্দমঠ, এটা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস। কীরকম উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। আনন্দমঠ একটা রাজনৈতিক উপন্যাস, এবং এটার প্রেক্ষাপট হচ্ছে ৭৬-এর মনন্তর। অবশ্যই ইম্পর্টেন্ট, মনন্তর। ওকে, এটা ইম্পর্টেন্ট। আমার স্পেলিং ভুল হইতে পারে, আপনারা একটু মিলিয়ে নেবেন। আনন্দমঠ একটা রাজনৈতিক উপন্যাস, এটা ৭৬-এর মনন্তর প্রেক্ষাপটে বিশেষ করে এটা রচিত হয়েছিল, এগুলো দেখতে হবে। এরপর ওনার আরও উপন্যাস রয়েছে, যেমনটা আমরা যদি বলি দেবী চৌধুরানী, এটাও রাজনৈতিক উপন্যাস। দেবী চৌধুরানী, এটাও একটা রাজনৈতিক উপন্যাস, এবং এটা কিন্তু রংপুরে যে কৃষক শ্রমিক বিদ্রোহ হয়েছিল সেটা ফুটে উঠেছে, রংপুরের বিদ্রোহ। ওকে,
তো এটার প্রেক্ষাপটগুলো দেখতে হবে, বিশেষ করে এই দুইটা কিন্তু রাজনৈতিক উপন্যাস। আনন্দমঠ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বঙ্কিমের 5টি উপন্যাসের নাম লিখুন অথবা 3টি উপন্যাসের নাম লিখুন তখন আপনাদের সেক্ষেত্রে, অথবা ওনার ত্রয়ী উপন্যাসের নামগুলো লিখুন, পরীক্ষা আসছে বিগত বছরে বঙ্কিমের ত্রয়ী উপন্যাসগুলোর নাম লিখুন, প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারিতেই আসছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে, এই দুইটা বঙ্কিমের 2টি রাজনৈতিক উপন্যাসের নাম লিখুন, বঙ্কিমচন্দ্রের আসছে কিন্তু পরীক্ষায়, বঙ্কিমচন্দ্রের 2টি রাজনৈতিক উপন্যাসের নাম লিখুন, সেক্ষেত্রে আনন্দমঠ, দেবী চৌধুরানী। ওকে, এরপর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ত্রয়ী উপন্যাস, বঙ্কিমের ত্রয়ী উপন্যাসগুলোর নাম যদি লিখতে বলা হয়, তবে এই জাতীয় কোনো প্রশ্ন আসে, এটা হবে আদেশী। কি হবে? আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। আপনারা আদেশী দিয়ে মনে রাখবেন। ত্রয়ী উপন্যাস যদি বলে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। ওকে, এইভাবে মনে রাখবেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসগুলো কি কি, তখন আপনারা আদেশী দিয়ে মনে রাখবেন। আ দিয়ে আনন্দমঠ, দে দিয়ে দেবী চৌধুরানী, সি দিয়ে সীতারাম, এই তিনটাও মিলে হচ্ছে আদেশী, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারেন। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে ওনার উপন্যাস। বেসিক্যালি উনি একজন উপন্যাসিকই ছিলেন এবং এই জন্য ওনাকে বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিকও বলা হয়, তবে বাংলা সাহিত্যের উপন্যাসের জনকও বলা হয়। তারপরেও এর বাইরেও উনি বিভিন্ন সাহিত্য দ্বারাই ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রেখেছেন। যেমনটা যদি দেখি, ওনার একটা প্রবন্ধ গ্রন্থ রয়েছে, প্রবন্ধ গ্রন্থ, এটা প্রিভিয়াস ইয়ার বিসিএস আসছে, প্রবন্ধ গ্রন্থ, এটার নাম হচ্ছে সাম্য। দেখেন, এটা কনফিউশনের জন্য। সাম্য শুনলে আমাদের কেমন জানি মনে হয় কাজী নজরুল মনে হয় না সাম্য শুনলে, কিন্তু না, এই সাম্যটা কি? এটা প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র। এটা যদি একটু এর পাশে একটা বাদী লিখেন, সাম্যবাদী, তখন এটা কিন্তু আর বঙ্কিম থাকে না, এটা কি হয়ে যায়? এটা ওয়ান কাইন্ড অফ কাব্যগ্রন্থ, এবং সেই কাব্যগ্রন্থের লেখক কে আমরা দেখব কাজী নজরুল ইসলাম, যখন আলোচনা করব কাজী নজরুল ইসলাম। তো সাম্য এ মিলিয়ে পড়বেন, সাম্য একটা প্রবন্ধ গ্রন্থ, এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার সাম্যবাদী বললে এটা কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটা একটা কাব্যগ্রন্থ। আর সাম্য একটা প্রবন্ধ গ্রন্থ, সাম্য একটা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন বঙ্কিম, সাম্যবাদী একটা কাব্যগ্রন্থ লিখেছেন কাজী নজরুল ইসলাম, এভাবে দেখতে হবে। এরপর যদি আমরা দেখি বঙ্কিমের নকশা জাতীয় রচনা, নকশা, কমলাকান্তের দপ্তর, পত্র, জবানবন্দি, ওনার 3টাই রয়েছে। কমলাকান্তের, ঠিক আছে, দপ্তর, পত্র, জবানবন্দি। কমলাকান্তের দপ্তর, পত্র, জবানবন্দি, এগুলো হচ্ছে নকশা জাতীয় রচনা। নকশা জাতীয় রচনা, অথবা ঠাট্টাচ্ছলে, অথবা বিভিন্ন ধরনের উপহাস করে কাউকে, অথবা, ঠিক আছে, তো ওই জাতীয় রচনাকে বলা হয় নকশা জাতীয় রচনা। 3টা, কমলাকান্তের দপ্তর, পত্র এবং জবানবন্দি। ওনার সম্পাদিত পত্রিকা অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে অনেকবার আসছে, এর নাম হচ্ছে বঙ্গদর্শন। বঙ্কিম বঙ্গদর্শন মিল আছে, দেখেন, বঙ্কিম বঙ্গদর্শন, ঠিক আছে, ব মিল আছে, বঙ্কিমচন্দ্র ব মিল আছে, ঠিক আছে। ওনার সাহিত্য যদি বলি, ওনার উপাধি তো বললাম, উপাধি আমরা এর আগে পড়ে ফেলছি অবশ্য। উপাধি যদি বলি, 3টা উপাধি আমরা পাই। সাহিত্য সম্রাট দিয়েছিলেন মুসলমানরা, সাহিত্য সম্রাট দিয়েছিলেন মুসলমানরা, তারপর ঋষি দিয়েছিলেন হিন্দুরা, এবং রায় বাহাদুর দিয়েছিলেন ওনাকে, রায় বাহাদুর উপাধি দিয়েছেন ব্রিটিশ সরকার। না বুঝলে, না দেখলে শুনেন, ওনার 3টা উপাধি। সাহিত্য সম্রাট দিয়েছিলেন মুসলিমরা, ঋষি উপাধি দিয়েছিলেন হিন্দুরা, রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার। ওকে, তাহলে ওনার সম্পাদিত পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা, ঠিক আছে। এই বঙ্গদর্শন পত্রিকায় বাংলা সাহিত্যের অনেকগুলা উল্লেখযোগ্য সাহিত্য রিলেটেড বিষয় এখানে ছাপা হয়েছে। ওকে, যাই হোক, ওনার আরেকটা ঐতিহাসিক উপন্যাস মিস গেছে, এটার নাম হচ্ছে রাজসিংহ। কি? রাজসিংহ, ঐতিহাসিক উপন্যাস বাদ গেছে, রাজসিংহ।
এটা একটা ঐতিহাসিক উপন্যাস। ওকে, এখানে একটা কোটেশন ছিল, যে কোটেশনটা বিগত বছর আসছে কোনো পরীক্ষায়, কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, এই উক্তিটি কে করেছেন, কোন গ্রন্থে কোন উপন্যাসে করেছিলেন? এটা হচ্ছে রাজসিংহ উপন্যাসে করেছেন। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না। ওকে, রাজসিংহ উপন্যাসে করেছিল। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রিলেটেড আলোচনা। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাব মীর মোশাররফ হোসেনে। মীর মোশাররফ হোসেনে মীর মোশাররফের জন্ম হচ্ছে 1847 এবং মৃত্যু 1911। ওকে, এরপর যদি দেখি ওনার ছদ্মনাম, গাজী মিয়া। ওনার ছদ্মনাম গাজী মিয়া। এরপর ওনাকে যদি বলা হয়, আমি যখন আমরা কায়কোবাদ পড়ছিলাম তখন আপনাদেরকে আমি একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যখন মুসলিমদের মধ্যে প্রথম আসে তখন দুইটা নাম আপনাদের মনে চলে আসতে হবে। একটা নাম হচ্ছে কায়কোবাদ, আর একটার নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন। কবিতা বললে, কাব্য বললে তখন নাম আসবে কায়কোবাদের, আর যখন বলবে উপন্যাস অথবা নাটকের নাম আসবে। মুসলিমদের মধ্যে প্রথম উপন্যাস কে রচনা করেছেন, মুসলিমদের মধ্যে প্রথম নাটক কে রচনা করেছেন, তখন মীর মোশাররফ হোসেন। এই জন্য ওনাকে বলা হয় আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ বলা হয়। আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ। দ্যাট মিনস উনি প্রথম পথ দেখিয়েছেন মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ, টর্চ বিয়ারার যাকে বলা হয় পথিকৃৎ। ওকে, এবং উনি হচ্ছে বাংলার মুসলিমদের মধ্যে প্রথম উপন্যাসী এবং নাট্যকার। মুসলিমদের মধ্যে প্রথম উপন্যাসিক এবং নাট্যকার। ওকে, এই ইনফরমেশনগুলো জানা রাখবে। এবং তার সাহিত্যগুরু মীর মোশাররফ হোসেনের সাহিত্যগুরু হচ্ছে কাঙ্গাল হরিনাথ। কি হরিনাথ? কাঙ্গাল হরিনাথ। এই ইনফরমেশনগুলো মীর মোশাররফ সম্পর্কে আপনাদের বেসিক ইনফরমেশন অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলা কোনো না কোনো পরীক্ষা আসছে, জন্য আপনাদেরকে প্রোভাইড করা। তাহলে ওনার ছদ্মনাম কি ছিল? গাজী মিয়া। প্রতিটা রাইটারের কোনো না কোনো ছদ্মনাম। এর আগে আমরা পড়েছিলাম বঙ্কিমের ছদ্মনাম কি ছিল। আপনারা যারা ক্লাস করতেছেন এবং শুনতেছেন জানাবেন কমেন্টে বঙ্কিমের ছদ্মনাম কি ছিল। ঠিক আছে, এখন আমরা পড়লাম মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া, এবং উনি বাংলার মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ এবং বাংলা মুসলিমদের মধ্যে প্রথম উপন্যাসিক এবং নাট্যকার। সাহিত্যগুরু যদি বলি ওনার কাঙ্গাল হরিনাথের নামটা আসবে। এরপর আমরা দেখব ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। উপন্যাস যদি বলি, প্রথম উপন্যাস যদি বলি, অনেকে জানিয়েছেন, ভেরি গুড, কমলাকান্ত। ঠিক আছে, এভাবে আমাদের পড়তে হবে। রত্নবতী ওনার প্রথম উপন্যাস এবং মুসলিমদের রচিত প্রথম উপন্যাস। ওনার প্রথম এবং মুসলিম রচিত প্রথম উপন্যাস। ঠিক আছে, এরপর যদি দেখি রত্নবতীর একটা কোটেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে। দন বড় নাকি বিদ্যা বড়, এই বিতর্কের সমাধান হয়েছে এখানে। দন বড় না বিদ্যা বড়, এই বিতর্কের সমাধান এখানে করেছেন। বইটি পড়া হয় নাই, এই বিতর্ক আসলে কিভাবে সমাধান হয়েছে এটারও তো আমার কিউরিওসিটি জেগেছে। আসলে ধন বড়, মানুষের ওয়েলথটা বড়, প্রপার্টি বড়, নাকি তার নলেজটা বড়, সেই বিতর্কের সমাধান নাকি এই উপন্যাসে উনি দেখিয়েছেন। দন বড় নাকি বিদ্যা বড়। তাহলে পরীক্ষা যদি আপনারা দেখেন দন বড় না বিদ্যা বড়, এই বিতর্কের সমাধান কোথায় হয়েছে অথবা কোন উপন্যাসে হয়েছে, সেটি কার উপন্যাস? উপন্যাস রত্নবতী উপন্যাসে হয়েছে এবং সেটি মীর মোশাররফ হোসেনের উপন্যাস।
ধন বড় না বিদ্যা বড়। ঠিক আছে, এরপর দেখবো ওনার আরেকটা আলোচিত নাম, বিশেষ করে যখনই আমরা কি বলে মীর মোশাররফের নাম আসে তখন ওনার একটা কি আমি প্রায় বলি, প্রতিটা ক্লাসেই বলি যে প্রতিটা রাইটারই কিন্তু তার কোনো না কোনো স্পেসিফিক কোনো লেখার জন্য আলোচিত। একটা নাম বললে উনি এটা লিখেছেন, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আসলে উনি 1000 বছরের ওটা ওটা লিখেছেন, পুতুল নাচের ইতিকথা লিখেছেন, ঠিক আছে। এই অথবা অন্য আরেকটা লিখেছেন। তো এই বিষয়গুলো আলোচিত বিষয়গুলো, যেমন বিষাদ সিন্ধু লিখেছেন কে? মীর মোশাররফ হোসেন, ঠিক আছে। এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে, এটাকে বলা হয় তার শ্রেষ্ঠ রচনা। কি বলা হয়? তার শ্রেষ্ঠ রচনা। উনি যা লিখেছেন সবচাইতে বেস্ট ওনার রচনা যদি বলি, ওনার কম্পোজ যদি বলি, এটা হচ্ছে বিষাদ সিন্ধু। ওকে, এটা বিশেষ করে কারবালার ঘটনা এখানে কি হয়েছে, কারবালার ঘটনা, যেটা আমরা যারা মুসলিম রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে অবশ্যই অবগত আছেন। কারবালার যে ঘটনাটা ঘটেছিল সেটি বিষয়ে যে উপন্যাসটা লিখেছেন এটা হচ্ছে বিষাদ সিন্ধু, এবং সর্বপ্রথম উপন্যাস আকারে উপস্থাপনের প্রয়াস ঘটিয়েছেন হচ্ছে মীর মোশাররফ হোসেন। যদিও বা অনেকের বিতর্ক রয়েছে, এখানে অনেক ঘটনা, অনেক ইনফরমেশন ফেব্রিকেট করা হয়েছে, সেদিকে আমরা যাব না। আমরা যেটা জানবো এখানে কি বলা হচ্ছে সেটা, কারবালার ঘটনাটা এখানে কোন উপন্যাসে কারবালার ঘটনাটা কি হয়েছে, প্রতিফলিত হয়েছে বিষাদ সিন্ধু উপন্যাসে। ওকে, এই বিষয়ে জানবো। এরপর এটার প্রধান চরিত্র কি, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটার প্রধান চরিত্র আসলে কি। তবে আমরা পরীক্ষার জন্য যেটা জানবো, এজিদ এই উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে এখানে লেখক রূপায়ণ করেছেন এজিদকে, সেজন্য আমরা এটা জানবো। এরপর দেখবো এটা 3 পর্বে রচিত, 3 পর্বে রচিত। এটা এজিতে বলা হয়, ইয়াজিতে বলা হয়, 3 পর্বে রচিত। পর্বগুলো কি প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারিতে আসছে, এই 3টা পর্বের নাম আসছে: মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব। মহরম পর্ব না দেখলে শুনবেন, মহরম পর্ব, একটা কি বললাম, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব। এজিদবধ না বুঝলে শুনবেন, 3টা পর্ব: মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব। ঠিক আছে, আপনাদের বই থাকলে অবশ্যই দেখবেন এগুলা। এরপর আমরা দেখব এটা চরিত্র কি, অবশ্যই পরীক্ষায় আসছে, বিগত বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষা আসছে। চরিত্র হচ্ছে জয়নব, ইমাম হুসেন, ইয়াজিদ। আরও আছে, জাস্ট উল্লেখযোগ্য কয়েকজনের নাম লিখলে হবে: জয়নব, ইমাম হুসেন এবং ইয়াজিদ অথবা এজিদ। ঠিক আছে, ইয়াজিদ লিখলাম। এই ইনফরমেশনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ বিগত প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন অনেকবার আসছে। তাহলে বিষাদ সিন্ধু কি? এটা একটা উপন্যাস। কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন লিখেছেন। এটার প্রেক্ষাপট কি? কারবালার ঘটনা। কারবালার যে মুসলিমদের একটা অন্যরকম ঘটনা রয়েছে, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা রূপায়ণ করা হয়েছে, প্রতিফলিত হয়েছে বিষাদ সিন্ধু গ্রন্থে। এটা কতটি পর্বে রচিত? 3টি পর্বে। পর্বগুলো কি? মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদবধ পর্ব। এখানে উল্লেখযোগ্য চরিত্র কি? আমরা যদি বলি জয়নব এবং ইমাম হুসেন এবং হচ্ছে ইয়াজিদ অথবা এজিদ। প্রধান চরিত্র নিয়ে প্রশ্ন আসলে এটা দিতে পারেন, হয়তো নাও দিতে পারে। ওকে, অবশ্যই জানতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মীর মোশাররফ হোসেন এবং পরীক্ষা আসার উপযোগী। এরপর যদি দেখি ওনার আরেকটা উপন্যাস, উদাসীন প্রতীকের মনের কথা। উদাসীন প্রতীকের মনের কথা। ওকে, এটা কার লেখা? এটা হচ্ছে ওনার লেখা, এবং এটাকে বলা হয় আত্মজীবনীমূলক রচনা। এতটুকু জানলে হবে। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনার নাম কি? উদাসীন প্রতীকের জীবনীমূলক রচনা। বিশেষ করে ওনার নিজের জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট, বিভিন্ন ঘটনা প্রবাহগুলা উনি গল্প আকারে যেখানে উপস্থাপন করেছেন, যে রচনায়, যে উপন্যাসে দেখিয়েছেন, সেটার নাম হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা। ঠিক আছে, নিজেকে এখানে লেখক নিজেকে উদাসীন প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। ওকে, এটা কি রকম রচনা? আত্মজীবনীমূলক রচনা। ঠিক আছে, মীর মোশাররফের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং আসছেও। মীর মোশাররফ হোসেনের 3টি উপন্যাসের নাম লিখেন। তাহলে 3টি উপন্যাসের নাম আপনাদের মুখস্থ রাখতে হবে, অপশন দেখলে পারবেন, সেই বিষয়টা মাথায় রাখবেন না। 3টি উপন্যাস কি? রত্নবতী, বিষাদ সিন্ধু, উদাসীন প্রতীকের মনের কথা। আরেকটা উপন্যাস রয়েছে গাজী মিয়ার বস্তানি, সেটাও মনে রাখতে পারেন, গাজী মিয়ার বস্তানি।
এটাও কিন্তু অনেকটা ওনার কি আত্মজীবনীমূলক রচনা, গাজী মিয়ার বস্তানি। আমরা শুরুতে পড়েছিলাম মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া, গাজী মিয়ার বস্তানি, এটাও একটা আত্মজীবনীমূলক রচনা। তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন, পরীক্ষায় আসার মতো, সেজন্য দেখতে হবে। ওনার লেখা বেশি কিছু নাই, যা আছে তাই মোটামুটি আসে পরীক্ষায়। এরপর আমরা দেখবো ওনার নাটক। কারণ আমরা শুরুতে বলেছিলাম মুসলিমদের মধ্যে প্রথম নাট্যকার এবং প্রথম ঔপন্যাসিক রত্নপতি ওনার প্রথম উপন্যাস ছিল, মুসলিম রচিত সেটা প্রথম উপন্যাস, এবং 3টে উপন্যাস 4টে উপন্যাস আমরা দেখেছি। এখন দেখবো নাটক। ওনার নাটকের মধ্যে যদি দেখি, প্রথম রচিত এবং মুসলিমদের মধ্যে প্রথম রচিত যদি বলি, বসন্ত কুমারী। বসন্ত কুমারী এটা প্রথম রচিত নাটক, বাংলা সাহিত্যের মুসলিমদের প্রথম রচিত নাটক। ঠিক আছে, মুসলিমদের, এটা লিখলাম না। এরপর যদি দেখি আমরা ওনার আরেকটা নাটক আছে জমিদার দর্পণ। এটা 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 উল্লেখযোগ্য, যেমনটা বিষাদ সিন্ধু উল্লেখযোগ্য, নাটকের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে ওনার জমিদার দর্পণ। ঠিক আছে, এটা বিশেষ করে জমিদারদের নির্মম অত্যাচার, তৎকালীন জমিদারদের নির্মম অত্যাচার যে উপন্যাসে প্রতিফলিত হয়েছে সেটার নাম হচ্ছে জমিদার দর্পণ, এবং এই জমিদার দর্পণ লিখেছেন হচ্ছে মীর মোশাররফ হোসেন। এটার নাম শুনলে বোঝা যাচ্ছে জমিদার দর্পণ, জমিদারদের আয়না। দ্যাট মিনস জমিদাররা আসলে কীরকম সেটা দেখিয়েছেন। তাহলে এটা কি যেটা বললাম, এটা প্রথম নাটক, মুসলিম চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। এখানে মুসলিম ক্যারেক্টার। তো আগে আমরা দেখি যে আমরা যদি আগের বিভিন্ন উপন্যাসগুলো দেখি, এখানে কিন্তু ক্যারেক্টারগুলা, চরিত্রগুলো সবসময় মুসলিম ক্যারেক্টার না, না রহিম, করিম, জামাল এরকম কিছু না। তো মুসলিম চরিত্র অবলম্বনে প্রথম নাটক বলা হচ্ছে এটাকে, মুসলিম চরিত্র এখানে দেওয়া হয়েছে এই নাটকে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর যদি বলি, বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট, জমিদারদের নির্মম অত্যাচার এখানে প্রতিফলিত হয়েছে, যেমন এটা মাথায় রাখতে হবে। এরপর দিলাম বেহুলা গীতা বিনয়। মনে রাখতে হবে, প্রিভিয়াসের পরীক্ষা আসছে মীর মোশাররফের 3টি নাটকের নাম। প্রিভিয়াসের পরীক্ষা আসছে মীর মোশাররফের 3টি নাটকের নাম: বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতা বিনয়। বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতা বিনয়। জমিদার দর্পণ কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল? জমিদারদের নির্মম অত্যাচারের প্রেক্ষাপটে এটি বেসিক্যালি রচনা করা হয়েছে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে ওনার প্রবন্ধ গ্রন্থ। এখানে আলাদা ইনফরমেশন জানার দরকার নাই, এগুলো একটু মনে রাখলে হবে। আপনাদের কাছে প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ গ্রন্থের নাম আমরা পড়েছিলাম, সেটার নাম কি? ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থের নাম গো জীবন। প্রবন্ধ গো জীবন, এটা একটু দেখবেন। বিশেষ করে এখানে গরু কোরবানির বিপক্ষে মত দেওয়া হয়েছিল এবং এর বিরুদ্ধে মামলা হয়। গরু কোরবানির বিপক্ষে মত, ঠিক আছে, এটা আদালতের নির্দেশে এটার পুনর্মুদ্রণ বন্ধ করা হয়। গরু কোরবানি, যে মুসলিমরা তাদের বিভিন্ন যে ঈদুল আজহার সময় গরু কোরবানি দেয়, সেটার বিপক্ষে মত দেওয়া হয়েছিল এবং এটার জন্য মামলাও হয়েছিল এই গো জীবনে। এবং এখানে আদালতের নির্দেশে এটা পুনর্মুদ্রণ, রিপ্রিন্টের জন্য এটা রিপ্রিন্টের ইয়াটা বন্ধ হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল। তাহলে এটা অনেক প্রেক্ষাপট রয়েছে, একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এরপর যদি দেখি ওনার একটা প্রহসন রয়েছে, এর উপায় কি? বিশেষ করে এখানে 1900 শতকের মধ্যবিত্ত শ্রেণীর উচ্ছৃঙ্খলতা, ঠিক আছে, এগুলো তুলে ধরা হয়েছে। এর উপায় কি? 19 শতকের মধ্যবিত্ত শ্রেণীর যারা মিডল ক্লাস ছিল, তাদের বিভিন্ন অ্যানোমেলি যারা ক্রিয়েট করেছিল, উচ্ছৃঙ্খলা ছিল, সেটা তুলে ধরা হয়েছে। এর উপায় কি? এটা প্রহসন। ঠিক আছে, তো আমরা আরেকটা প্রহসন পড়েছিলাম, এইকেই কি বলে সভ্যতা। এইকেই কি বলে সভ্যতা কার রচিত প্রহসন? একটু জানাবেন। এইকেই কি বলে সভ্যতা, এটা কার রচিত একটি প্রহসন, এবং এটাতে আসলে কোন বিষয়গুলা এখানে তুলে ধরা হয়েছিল, কোন বিষয় আসলে কারণ এটা প্রহসনটা লিখেছেন? ঠিক আছে, এটা একটু জানাবেন।
সাম্য, ওকে, গুড অ্যান্সার। আমরা মীর মোশাররফ এখানে শেষ করছি। আচ্ছা, ওনার বাকি আছে, আর কিছু আলোচনা বাকি আছে, সেটার নাম হচ্ছে আত্মজীবনী। অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, গুড। ওনার আত্মজীবনী হচ্ছে আমার জীবনী, আমার জীবনী। ওকে, আরেকটা আছে আমার জীবনীর জীবনী। জীবনী, ওকে, ওনার আত্মজীবনী। এখন আপনাদের কাছে আবারও প্রশ্ন, আত্মচরিতকার আত্মজীবনী, আত্মচরিতকার আত্মজীবনী কোন সাহিত্যিকের আত্মজীবনী? আত্মচরিত কোন সাহিত্যিকের আত্মজীবনী? আমরা পড়েছি আমার জীবনী হচ্ছে মীর মোশাররফ হোসেনের আত্মজীবনী। ওনার বিখ্যাত উক্তি দেখবো আমরা, আত্মচরিতকার আত্মজীবনী, সেটা জানাবেন। বিখ্যাত চরিত্র দেখবো আমরা, ওনার উক্তি, মাতৃভাষার যাহার ভক্তি আস্তানায় সে মানুষ নয়। এটা অনেকবার পরীক্ষা আসছে, মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে, সে মানুষ নহে। তারপর আরেকটা উক্তি, জন্মভূমি যাহার কাহার না আদরের, আচ্ছা এটা লাগবে না, এটা মনে রাখতে হবে, মাতৃভাষায় যাহার ভক্তি নেই, মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নয়। প্রিলিমিনারিতে আসতে পারে, প্রিলিমিনারিতে আমরা দেখেছি 10 নম্বরের বাংলা প্রশ্নের প্রতিটা সময় কোনো না কোনো কোটেশন দিয়ে থাকে, কোনো না কোনো উক্তি দিয়ে থাকে, ঠিক আছে। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও একটা কিন্তু কোটেশন দেয় বিগত পরীক্ষায়। আমরা লাস্ট 2-1 বছর যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা জানতে পারি যে এখানে কি আছে, কি বলে, কোটেশন একটা দেয়। আপনারা ইমিডিয়েট অ্যান্সার দিতে না পারা মানে আমি ধরে নিব আপনারা দেখে দেখে বলছেন, যাই হোক, তারপরেও মেমোরি রিফ্রেশ হচ্ছে, পড়াগুলো ভালো মতো পড়তে হবে, ভালো মতো পড়তে হবে, ওকে। এরপর আমরা দেখব ওনার সম্পাদিত পত্রিকা। সংবাদ প্রভাকর, গ্রাম বার্তা প্রকাশিকা, ওকে, এই দুইটা ওনার আলোচিত পত্রিকা। তবে আরেকটা আলোচিত পত্রিকা প্রায় সময় পরীক্ষা আসে বললাম, সেটার নাম হচ্ছে সর্বশুভকরী। সর্বশুভকরী এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? সর্বশুভকরী, একটু জানাবেন। এর আগের কোশ্চেনের অনেকে রাইট অ্যান্সার দিয়েছিলেন, তাদের ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম। স্বপ্নচূড়া অ্যান্সার করেছেন, টাইপ করতে সময় লাগছে, ইটস ওকে। এখন জানাবেন হচ্ছে সর্বশুভকরী কার রচিত পত্রিকা, কার প্রকাশিত অথবা কার সম্পাদিত পত্রিকা? সর্বশুভকরী, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সময় আসে। এরপর আমরা দেখব রফিক আজাদ। রফিক আজাদের নাম শুনলেই আমাদের একটা কোটেশন চলে আসে, যেই কোটেশনের জন্য উনি বিশেষ করে আলোচিত, সেটার নাম হচ্ছে বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র ছিবিয়ে খাবো। বিশেষ করে তার এই কোটেশনের কারণে উনি আলোচিত। তার আরও অনেক লেখা রয়েছে, কিন্তু ওনার আলোচিত হওয়ার অথবা ওনার নামটা আমরা বারবার পড়ার হচ্ছে ওনার এই কোটেশনটা, বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র ছিবিয়ে খাবো। এর আগের কোয়েশ্চেন অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, সর্বশুভকরী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত। ঠিক আছে, আপনাদের পড়াশোনা ভালো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশায় রাখতে পারি। পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যান, যারা রেসপন্স করতেছেন অথবা যারা ক্লাস করতেছেন, আমি বলবো পড়াশোনাটা ভালো মতো চালিয়ে যান। 16তম বিজিএস যাতে আপনাদের, আমি যদি বলি, আপনারা ফাইনাল স্টেপ পর্যন্ত যেতে পারেন, কারণ এরপরেরটা আসলে ভাগ্য প্লাস আপনার পড়াশোনা সব কিছু ব্যালেন্স করে। তবে ফাইনাল স্টেপ পর্যন্ত যাওয়াটা হচ্ছে অবশ্যই আপনার পরিশ্রম লাগবে। প্রিলি, রিটেন, বা প্রিলিটা হয়ে গেলে রিটেন একদম ইজি। রিটেন মোটামুটি আপনি সব কিছু ঠিক থাকলে রিটেন ফেল করানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো প্রিলিতে যাতে মিস না যায়, প্রিলিতে বিশাল সংখ্যা মিস যায়, কিন্তু প্রিলিতে এটা মনে রাখবেন, 8-9 হাজার পরীক্ষার্থী থেকে 1000-এ নিয়ে আসে, প্রতি 8 জনের 1 জন করে ফেলে। তো রিটেনে কিন্তু ওইরকম ফেল করানো হয় না। তো আমাদের যেটা মূল চ্যালেঞ্জ, যেটা টিকিট পাই রিটেনের,
প্রিলি নাম্বার দিয়ে তো কিছু হয় না প্রিলিটা। তো প্রিলির জন্য আমি বলবো যে আপনারা যারা আছেন খুব খুব মনোযোগ দিয়ে এখন থেকে পড়াশোনা করেন। টাইম ইজ ভেরি শর্ট, ভেরি শর্ট, ভেরি শর্ট। ওকে, এরপর আমরা দেখবো রফিক আজাদ। রফিক আজাদের যদি আমরা দেখি, উনি ওনার সম্পর্কে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে ছিলেন। পরীক্ষা আসতে পারে বর্তমান সময়ের প্রেক্ষাপটে হয়তো বঙ্গবীর কাদের সিদ্দিকী অথবা বাইবাতেও জিজ্ঞেস করতে পারে, সাথে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওনার সাহিত্যকর্ম যদি দেখি, উনি 14 মাত্রার একটা সনেট বসন্ত বিদায় লিখেছেন, যেটার মাধ্যমে ওনার সাহিত্য বসন্ত, বেসিক্যালি এটার মাধ্যমে ওনার সাহিত্যে আগমন, সাহিত্যে আবির্ভাব। ওকে, এই জিনিসটা জানা লাগবে। এরপর স্বাক্ষর লেখার মাধ্যমে উনি আলোচিত হয়। স্বাক্ষর নামক এই লেখাটা লেখার কারণে আলোচিত হয়। ওনার কাব্য যদি দেখি, কাব্যটা একটু ইম্পর্টেন্ট। কাব্য বেশি কিছু ইম্পর্টেন্ট না রফিক আজাদ সম্পর্কে, যদি সিলেবাস আসার জন্য পড়ানো হয়। অসম্ভবের পারে, পরে লিখছে অসম্ভবের পারে। ওনার কাব্যগ্রন্থ, এখানে একটু আলোচিত কোটেশন আছে, এটা জানতে হবে অবশ্যই। নগর ধ্বংসের আগে দেখে যাব জিরাফের গ্রীবা। নগর ধ্বংসের আগে দেখে যাব জিরাফের গ্রীবা। নগর ধ্বংসের আগে দেখে যাব জিরাফের গ্রীবা। ঠিক আছে, এটা একটু দেখতে হবে। এরপর আমরা যদি দেখি ওনার কাব্যগ্রন্থ যদি দেখি, আমরা প্রথম এটা দেখলাম, এটার একটা কোটেশন দেখলাম। এরপর সীমাবদ্ধ, এগুলো প্রীতির জন্য ইম্পর্টেন্ট। সীমাবদ্ধ জলে সীমিত সবুজে। আমি আবারও বলছি, উনি ওনার 14 মাত্রার সনেট লিখেছেন বসন্ত বিদায়। বিশেষ করে এই বসন্ত বিদায় লিখেই ওনার সাহিত্যে আবির্ভাব হয়। স্বাক্ষর নামক উনি একটা লিটল ম্যাগাজিনের একা লিখেছেন। ওটার পর থেকে উনি মোটামুটি আলোচিত হন বাংলা সাহিত্যে। ওনার কাব্যগ্রন্থের মধ্যে অসম্ভবের পারে একটা কাব্যগ্রন্থ রয়েছে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে তার আরেকটা কাব্যগ্রন্থ রয়েছে। এই অসম্ভবের পারের একটা কাব্যগ্রন্থে, এই কাব্যগ্রন্থের একটা কবিতার উক্তি হচ্ছে নগর ধ্বংসের আগে দেখে যাব জিরাফের গ্রীবা। ওকে, এরকম আরও ওনার উক্তি রয়েছে। উক্তিগুলো হচ্ছে যেমন আমি বলেছিলাম, বাদ দে হারামজাদা, না হয় মানচিত্রে চিবিয়ে খাবো। এই বিষয়টা বিভিন্ন পরীক্ষায় আসছে বিগত বছরে, এখন নাও আসতে পারে। বাদ দে, এগুলো কিন্তু কি হয়, নিষিদ্ধ হয়। বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র চিবিয়ে খাবো। আরটা হচ্ছে রফিক আজাদের মুক্তি চায়। এই কবিতা এই দুটো কবিতার জন্য ওনার কাব্যগ্রন্থের উপর নিষেধাজ্ঞা জারি হয়। ঠিক আছে, ওনার আত্মজীবনী রয়েছে, আত্মজীবনী। কোনো খ্যাত নাই, কোনো ক্ষেত নাই। ওনার ইনফরমেশন এগুলো জানা লাগলে হবে, ওনার এত বেশি ব্রড ইনফরমেশন জানার দরকার নাই। যেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে এগুলো জানলে হবে ইনশাল্লাহ। ওনার আত্মজীবন হচ্ছে কোনো খ্যাত নাই, এগুলোর ইনস অ্যান্ড আউট কোনো কিছু তেমন ইম্পর্টেন্ট নাই। ওনার উক্তি বিশেষ করে বাদ দে হারামজাদা, মানচিত্র চিবিয়ে খাবো এবং হচ্ছে রফিক আজাদের মুক্তি চায়, এই দুইটা কোটেশন খুব আলোচিত এবং এগুলো জেনে রাখতে হবে। যেহেতু দ্বিতীয়টার সাথে নাম আছে, তাহলে এটা মিস্টেক করবেন না। প্রথমটার সাথে নাম নেই, এটা বিগত বছর অনেক সময় আসছে, সেজন্য আশা করি ভালো মতো আত্মস্থ করতে হবে। আমরা বাংলা সাহিত্য আজকে এখানে শেষ করছি। আজকেও আমাদের একটা থেকে যাচ্ছে, সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আমরা আজকে আলোচনা চলে যাব মধ্যযুগ। মধ্যযুগের আলোচনায় চলে যাব।
আমরা গত ক্লাসে প্রাচীন যুগের আদি নিদর্শন দেখেছিলাম। আমরা এগুলো একসাথে না পড়ার মূল রিজন হচ্ছে এগুলো একসাথে পড়লে মনে না থাকতে পারে, সেজন্য আমরা এদিকে ব্যালেন্স করে পড়ানোর চেষ্টা থাকছে। সে গত ক্লাসে প্রাচীন যুগ শেষ করলাম, আজকে মধ্যযুগের কিছু বিষয় শেষ করব। আমরা পাশাপাশি কয়েকজন সাহিত্যিক করে শেষ করব ক্লাসে, এটাই মনে হয় ভালো হবে। কারণ একসাথে যদি টানা ক্লাসে যদি আমরা 8জন সাহিত্যিক 6জন সাহিত্যিক শেষ করি, হয়তো আপনাদের মাথায় ইনফরমেশনগুলো জগা খিচুড়ি পেকে যেতে পারে। এজন্য আমি চাচ্ছি তিনটা সাহিত্যিক শেষ করে পাশাপাশি ইনফরমেশনগুলো আলাদা আলাদা ঢুকলে মাথায় মোটামুটি ভালো মতো সেট হবে। ওকে, এরপর যদি মধ্যযুগ যদি দেখি, মধ্যযুগের আগে মধ্যযুগে শুরু হচ্ছে বিশেষ করে 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত। ঠিক আছে, বাংলা সাহিত্যের 3টা যুগ, যদি ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে অনেকগুলো যুগের সমষ্টি রয়েছে, কিন্তু বাংলা সাহিত্যে একদম সহজ 3টা যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ঠিক আছে, তো মধ্যযুগ হচ্ছে 1200 থেকে 1800, যদি বা মধ্যযুগে শুরু হচ্ছে 1200 সাল থেকে, কিন্তু 1200 সাল থেকে তেমন কোনো আলোচনা, তেমন কোনো লেখালেখি হয় নাই বাংলা সাহিত্যে, তেমন কোনো আমরা কি পাই নাই, কোনো আসপেক্টেই কোনো লেখা পাই নাই সাহিত্যের ক্ষেত্রে। তো এই জন্য 1201 থেকে বিশেষ করে 1201 থেকে 1350 পর্যন্ত সময়, এই সময় কিন্তু একদম তেমন লেখা আসে নাই বললেই চলে। ঠিক আছে, 1201 থেকে 1350, যদিও 1200 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগের শুরু। মূলত মধ্যযুগের সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা দেখি 1350-এর পর থেকেই সাহিত্যের পদচারণা শুরু হচ্ছে। এই মাঝখানে 150 বছর তেমন লেখালেখি আসে নাই, এই জন্য এটাকে বলা হয় অন্ধকার যুগ। কি যুগ বলা হয়? অন্ধকার যুগ। অন্ধকার যুগ হলো, এখানে কিন্তু একটা লেখা মোটামুটি আমরা পড়ি, পরীক্ষায় বিভিন্ন সময় আসে, সেটার নাম হচ্ছে কি শূন্য পুরাণ। লিখেছেন কে? এই অন্ধকার যুগের মধ্যে। তো অন্ধকার যুগেরগুলি প্রথম সাহিত্যিক নিদর্শন, অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে শূন্য পুরাণ, যেটা লিখেছেন রামায় পণ্ডিত। কে লিখেছেন? রামায় পণ্ডিত। তো আমরা দেখব মোটামুটি মধ্যযুগ যদি 1200 সাল থেকে শুরু হয়, এই 150 বছরের ইতিহাসে তেমন বাংলা সাহিত্যে আমরা কোনো অবদান দেখি নাই। তবে এই 1200 থেকে 1350 অন্ধকার যুগ বলা হয়, এবং এখানে উল্লেখযোগ্য একটি সাহিত্যকর্ম হচ্ছে শূন্য পুরাণ, যেটা লিখেছিলেন রামায় পণ্ডিত, এবং এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ চম্পু কাব্য। কি কাব্য? চম্পু কাব্য। ওকে, আর অনেক ইনফরমেশন আছে, এগুলো আসলে দেখার দরকার নাই, এতটুকু জানলেই হবে। এরপর দেখবো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে শূন্য পুরাণ লিখেছেন রামায় পণ্ডিত, এবং শূন্য পুরাণ হচ্ছে একটি চম্পু কাব্য, এবং এটা অন্ধকার যুগের একটা নিদর্শন। এবং অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত সময়কালকেই অন্ধকার যুগ বলা হয়। এরপর দেখবো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন। একজন ঠিক করে দিয়েছেন অসম্ভবের পায়ে হবে স্যার। ওকে, গুড। জ্যাকলিন সাকি বলেছেন অসম্ভবের পায়ে। গুড। শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে মধ্যযুগের প্রথম কাব্য, মধ্যযুগের প্রথম কাব্য। এবং এটা লিখেছেন বরুচন্দ্রী দাস। বরুচন্ডী দাস ঠিক কখন লিখেছেন সেটা জানা যায়নি, তবে এই শ্রীকৃষ্ণ কীর্তন মূলত উদ্ধার করা হয় কত সালে? 1909 সালে। 1909 সালে। আপনাদের প্রতি প্রশ্ন যে চর্যাপদ কখন আবিষ্কার করা হয়, কখন উদ্ধার করা হয়, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কখন উদ্ধার করা হয়, কত সালে, সেটা জানাবেন কমেন্ট বক্সে। 1909 সালে এটা উদ্ধার করা হয়। উদ্ধার কে করেন? বসন্ত রঞ্জন রায়। ওনার একটা উপাধি রয়েছে, এটার নাম কি? বিদবদ বল্লভ। ওকে, বসন্ত রঞ্জন রায় বিদবদ। বেসিক্যালি এই লেখার নাম দিয়ে শ্রীকৃষ্ণ নামকরণ করানো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটার নাম কিন্তু ছিল, যেটা পাওয়া গেছে এটাতে নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ।
এই 1909 সালে এই ভদ্রলোক বসন্ত রঞ্জন রায় যে বিষয়টা উদ্ধার করেন, কোত্থেকে উদ্ধার করেন? বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার উপর থেকে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার থেকে, গোয়ালঘর থাকে না যেখানে গরু পালে, ওই গোয়ালঘরের মাচার উপর থেকে এই বসন্তরঞ্জন রায় এই ভদ্রলোক কি করেন? 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন নামক এই মধ্যযুগের প্রথম কাব্যটা উদ্ধার করেন। যখন সেটা উনি উদ্ধার করেন তখন সেটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কি নাম ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। উনি নামটা পরিবর্তন করে নাম রেখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করে কে? বসন্তরঞ্জন রায়। যদি প্রশ্ন আসে বসন্তরঞ্জন রায়ের উপাধি কি? বিদ্বৎ বল্লভ। ঠিক আছে। যদি প্রশ্ন আসে এটা কত সালে উদ্ধার করা হয়েছিল? 1909 সালে। যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছেন? বরুইচন্ডী দাস। ওকে, এভাবে আমাদের ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। এরপর প্রশ্ন আসতে পারে 1909 সালে উদ্ধার করলে এটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1916 সালে প্রকাশ করা হয়। বলতে প্রকাশ করা হয় কত সালে? 1916 সালে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। অনেকে জানে 1907 সালে। গুড। সাহিত্য পরিষদ থেকে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন চর্যাপদ আবিষ্কার করেন এবং সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী, এবং সেটা উনি উদ্ধার করেন 1907 সালে, প্রকাশ করেন 1916 সালে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক তদ্রূপ এটাও কিন্তু 1909 সালে উদ্ধার হলেও প্রকাশ হয় 1916 সালে, এবং সেটা কোত্থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই প্রকাশ হয়। এরপর যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন কত খণ্ডে বিভক্ত ছিল? প্রশ্ন হচ্ছে 13টি খণ্ড। কত খণ্ড? 13টি খণ্ড। আপনাদের অ্যাটলিস্ট 3টা খণ্ড মুখস্থ রাখতে হবে। কয়টা খণ্ড? 3টা খণ্ড। জন্মখণ্ড, তাম্বুল, দানখণ্ড, নৌকাখণ্ড। পরীক্ষা আসছে জন্ম, দান, তাম্বুল, আরটা যদি বলি নৌকা, ছত্র, 4টা বললাম। শ্রীকৃষ্ণ কীর্তন কয় খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে বিভক্ত। 3টা অথবা 5টা খণ্ড আপনাদের মনে রাখতে হবে। প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় আসছে, বিগত বছর পরীক্ষায় আসছে। হ্যাঁ, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে, এগুলো বই আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে। 13টি খণ্ড তাহলে বিভক্ত। কয়টি খণ্ড? জন্ম, দান, তাম্বুল, নৌকা, ছত্র, এরকম 3টা অথবা 3টা অথবা 5টা খণ্ড মুখস্থ রাখবেন, পরীক্ষায় আসতে পারে। ওকে, আসতে পারে, পরীক্ষা আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ আমরা বললাম। এতটুকু ইনফরমেশন রাখলেই হবে। এরপর আমরা চলে যাব বৈষ্ণব পদাবলিতে। বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব পদাবলী, এটাও মধ্যযুগের সাহিত্য নিদর্শন এবং বলা হয় মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য নিদর্শন। শ্রেষ্ঠ মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য নিদর্শন। ওকে, এখানে পদাবলী বলা হচ্ছে মূলত বৈষ্ণব পদাবলী বলতে কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত। বৈষ্ণব পদাবলী মানে হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে। তাহলে প্রশ্ন আসতে পারে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্য নিদর্শন কি? বৈষ্ণব পদাবলী। প্রশ্ন আসতে পারে বৈষ্ণব পদাবলী মানে কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে এমন কতগুলো পদাবলী যা রাধাকৃষ্ণর প্রেমলীলা সম্পর্কে অবলম্বনে রচনা করা হয়েছিল। এরপর আপনাদেরকে জানতে পদ বা পদাবলী বলতে কি বোঝানো হচ্ছে? পদ বা
পদাবলী বলতে কি? শ্রীকৃষ্ণের লীলা খেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসাসূচক কবিতা বা বৌদ্ধ বৈষ্ণব ধর্মের গুর বিষয় নিয়ে রচিত সাহিত্যকে বলা হয়। ওনার শ্রীকৃষ্ণের যিনি লীলা খেলা নিয়ে গান করা অথবা তার প্রশংসা করা, এই জাতীয়গুলোকে বলা হয় পদাবলী। ঠিক আছে, এক কথায় রাধা কৃষ্ণ যে শ্রীকৃষ্ণ যে রাধার সাথে প্রেম করেছিল, এই প্রেম লীলা নিয়ে যে সাহিত্যকর্ম হয়েছে সেটার নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। প্রশ্ন আসতে পারে বৈষ্ণব পদাবলীতে কতটি রস রয়েছে? টোটাল রস হচ্ছে কয়টি? 5টি রস রয়েছে। কয়টি রস? 5টি রস। শান্ত, দাস্য, শৌক্য, বাৎসল্য, মধুর। শান্ত, দাস্য, বাৎসল্য, তারপর যদি দেখি বাৎসল্য, শৌক্য, মধুর। শান্ত, দাস্য, বাৎসল্য, শৌক্য, মধুর, টোটাল 5টি রস রয়েছে। প্রশ্ন আসতে পারে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তাকে? জয়দেব প্রথম পদকর্তা। এগুলো আসলে ইনফরমেশনগুলো মাথায় ভালো মতো সেট করে নিতে হবে। প্রশ্ন আসতে পারে মৈতিল কোকিল কাকে বলা হয়? মৈতিল কোকিল। ছোট করে নিজের মতো নোট রাখবেন। বিদ্যাপতিকে, এই বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতিকে তাহলে আমরা পেলাম কি? জয়দেব পেলাম, জয়দেব প্রথম পদকর্তা। বিদ্যাপতি পেলাম, যাকে বলা হয় মৈতিল কোকিল। এরপর যদি দেখি আমরা এখানে আদি কবি, যদি দেখি আদি কবি চণ্ডীদাস। ঠিক আছে, চণ্ডী দাস। তাহলে আমরা দেখলাম প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব। মৈতিল কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। এটা আদি কবি বলা হয় চণ্ডীদাসকে। ঠিক আছে, বাংলা ভাষায় আদি কবি। এটা কিন্তু ভাষাগত পার্থক্য আছে, এটা বিভিন্ন ভাষায় রচনা হয়েছে, বিভিন্ন ভাষায়। বাংলা ভাষায় আদি কবি চণ্ডীদাস, তবে ওভারঅল প্রথম পদকর্তা জয়দেব। এটা জানতে হবে। এখানে আরো অনেক বৈষ্ণব পদাবলীর অনেক কবি রয়েছে, যেমন জ্ঞানদাস। উনি বিশেষ করে ইনি কে ছিলেন? চণ্ডীদাসের শিষ্য ছিলেন, চণ্ডীদাসের শিষ্য। ওকে, এরপর আছে গোবিন্দ দাস। এগুলো একটু বারবার পরে আত্মস্থ করে নিতে হবে নিজের মতো করে। গোবিন্দ দাস উনি ছিল বিদ্যাপতির, বা পরীক্ষা আসতে পারে আসলে এগুলা, যে বৈষ্ণব পদাবলীর পদকর্তা গোবিন্দ দাস কার বাপ দ্বারায় পুষ্ট ছিল? কার? বিদ্যাপতির বাপ দ্বারায়। আর জ্ঞানদাস কার শিষ্য ছিল? চণ্ডীদাসের শিষ্য ছিল। ঠিক আছে, এই বিষয়গুলো আসতে পারে। আর বৈষ্ণব পদাবলীর মূলত কোন ভাষায় রচিত? অধিকাংশ পদ, অনেকগুলো পদ আছে বৈষ্ণব পদাবলী, অনেক পদ আছে। অনেকগুলো পদের মধ্যে বেশিরভাগ পদ রচিত হয়েছিল ব্রজবুলি ভাষায়। কোন ভাষায়? ব্রজবুলি। অনেকবার পরীক্ষা আসছে, ব্রজবুলি ভাষায় রচিত। এই ব্রজবুলি মানে কি? বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণ। বাংলা ও মৈথিল ভাষার সংমিশ্রণকে বলা হয়, বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণকে বলা হয় ব্রজবুলি ভাষা। আর এই বৈষ্ণব পদাবলীর অধিকাংশ মেজরিটি যে পদগুলো রচনা করা হয়েছিল সেগুলো ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষাটা কীরকম? বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণ। ঠিক আছে, এই বিষয়গুলা মাথায় রাখতে হবে, ভালো মতোই মাথায় রাখতে হবে। আপনাদের যদি পদাবলীর প্রথম কবি নিয়ে প্রশ্ন আসে, পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। যদি প্রশ্ন আসে, এটা যদি সংস্কৃত ভাষায়, খেয়াল করেন, সংস্কৃত ভাষায় প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব। আবার বাংলা ভাষায় প্রথম আদি কবি হচ্ছে চণ্ডীদাস। আবার হচ্ছে ওভারঅল পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। ওভারঅল পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। তাহলে খেয়াল করেন, প্রথম নিয়ে কনফিউশন আসলে 3টা অ্যান্সার হতে পারে। পদাবলীর এমসিকিউর জন্য বললাম, পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি বললে বিদ্যাপতি। সংস্কৃত ভাষায় পদাবলীর প্রথম কবি জয়দেব অথবা প্রথম পদকর্তা সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায়
পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস। বাংলা ভাষায় হলে চণ্ডীদাস। বিদ্যাপতি কোনো বাংলা ভাষায় লিখেন নাই, উনি সবসময় অন্য ভাষায় লিখেছেন। প্রশ্ন আসতে পারে কোন কবি হচ্ছে বাংলা ভাষায় কোনো কিছু না লিখেও মোটামুটি বাংলায় ভাষায় তার নাম উচ্চারিত হয়, বিদ্যাপতি। ঠিক আছে, তাহলে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি, সংস্কৃত ভাষায় প্রথম পদকর্তা জয়দেব, বাংলা ভাষায় আদিকবি চণ্ডীদাস। তিনটা মিলিয়ে পড়তে হবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ইনফরমেশন দেখলে কনফিউজ হওয়ার সুযোগ নেই। বাংলা ভাষায় চণ্ডীদাস, সংস্কৃত ভাষায় জয়দেব, পদাবলীর ওভারঅল প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে একজনে বলছেন যে রস বলতে কি বোঝানো হয়েছে। রস বলতে এগুলা কোন ভাব দ্বারায় এগুলো লেখা হয়েছে, কোন রস। মধুর রস মানে হচ্ছে প্রেমের মধুর রস যে আছে সেটা, সখ্য মানে সখ্যতা নিয়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মানে এক একটা প্রেক্ষাপট, এগুলো আসপেক্ট। রস বলতে আসলে সেটাই মিন করা হচ্ছে, কোন আসপেক্টে, কতটি আসপেক্টে লেখা হয়েছে, 5টি আসপেক্টে। ওকে, এরকম হতে পারে, আপনারা এটা মতো রাখলে হবে, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখবো হচ্ছে মঙ্গল কাব্য। শর্ট করে আমরা একটা মঙ্গল কাব্য সম্পর্কে আইডিয়া নিব প্রিলির জন্য, জাস্ট ফর প্রিলি। রিটেনে এখান থেকে প্রশ্ন আসলো সাধারণত প্রশ্ন আসতে পারে মঙ্গল কাব্য কি। এটা কি প্রশ্ন আসতে পারে, মঙ্গল কাব্য কি? প্রশ্ন আসলে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। ধর্ম বিষয়ক আখ্যান কাব্য, অনেক ইনফরমেশন রয়েছে, সব আমাদের জুডিশিয়ারির জন্য সব ইনফরমেশন ইম্পর্টেন্ট না। যারা বিসিএস দিবেন তারা আরও বেশি ইনস অ্যান্ড আউট ইনডেপথ স্টাডি করা দরকার। জুডিশিয়ারির জন্য এখান থেকে 1 থেকে টোটাল প্রাচীন যুগ, মধ্যযুগে আরও অনেক পড়া আছে, সব কিছু মিলিয়ে 2 থেকে 3 নাম্বার আসবে। তো এগুলোর জন্য আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি কোর ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখতে হবে। কোর সব পড়তে গেলে হয়তো অনেক কিছু আপনি নাও পড়তে পারেন, কিন্তু যত বেশি কোর বিষয়গুলো মাথায় রাখা যায়। এক স্বপ্নচোরা বলেছেন মৈথিলি ভাষার কবি না বিদ্যাপতি? হ্যাঁ, মৈথিলি ভাষার কবি। এরপর যদি দেখি, এটা বললাম যে মঙ্গল কাব্য কি, পরীক্ষায় লিখিত প্রশ্ন আসতে পারে মঙ্গল কাব্য কি। মঙ্গল কাব্য কি? ধর্ম বিষয়ক বিশেষ একটা শ্রেণীর, মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। ঠিক আছে, মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি? 3টি শাখা। কি কয়টি শাখা? 3টি শাখা। মনসা মঙ্গল, চণ্ডীমণ্ডল, অন্নদামঙ্গল। তাহলে মঙ্গল কাব্য কি? ধর্ম বিষয়ক, মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। এবং এই মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 3টি, একটা হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। আমরা এখন দেখব হচ্ছে এগুলার আদি কবিকে এবং ইয়াকে। মনসা মঙ্গলের আদি কবি বলতে যদি বলি আমরা কানাহরি দত্ত। কি? কানাহরি দত্ত। এবং যদি দেখি এখানে আরও আছে বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, কয়েকটা মুখস্থ রাখলে হবে। বিজয় গুপ্ত, বিপ্রদাস। ঠিক আছে, এরপর যদি দেখি চণ্ডীমণ্ডলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। প্রথমটা হচ্ছে আদি কবি মানিক দত্ত। অন্নদামণ্ডল যদি দেখি এখানে মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী আছে। আর অন্নদামণ্ডল যদি বলি ভারতচন্দ্র রায় গুণকার। বিশেষ করে এটা ইম্পর্টেন্ট বেশি, এটা পরীক্ষা অনেকবার আসছে। ভারতচন্দ্র রায় কোন কাব্যধারার কবি বা অন্নদামঙ্গল শাখার কবি? ঠিক আছে, ভারতচন্দ্র রায় গুণাকর। উনি মধ্যযুগের শেষ কবি ছিলেন, মধ্যযুগের
শেষ কবি ছিলেন। ওকে, এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানের প্রধান চরিত্র। এই মনসা মণ্ডলের প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, বেহুলা, কয়েকটা পড়লে হবে। বেহুলা। ওকে, এরপর যদি আমরা দেখি এদিকে, এগুলো দরকার নাই, এটা এটা একটু ইম্পর্টেন্ট, অন্নদামঙ্গল ঈশ্বর পাটনি। বিশেষ করে এই ক্যারেক্টার ইনি বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই ঈশ্বর পাটনির একটা বক্তব্য। এবং এটা কার রচনা? এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের একটি উক্তি, তার এই চরিত্রের মাধ্যমে উনি বলিয়েছেন, ঈশ্বর পাটনি চরিত্রের মাধ্যমে বলেছেন। অনেকবার বিগত বছর বিভিন্ন পরীক্ষায়, পিএসসি, জুডিশিয়ারি, বিসিএস পরীক্ষায় আসছে। ভারতচন্দ্র রায়গুণাকার, ঈশ্বর পাটনি হচ্ছে এর প্রধান চরিত্র, তার এই কাব্যধারা অন্নদামঙ্গল কাব্যধারা অথবা শাখার, উনি একজন কবি, এটার ঈশ্বর পাটনি প্রধান চরিত্র। এবং উনাকে দিয়ে উনি অনেকগুলো কোটেশন বলিয়েছেন, এটার মধ্যে একটা হচ্ছে আমার সন্তান যেন তাকে দুধে বাঁধে। আমরা এখনো অনেকগুলা কোটেশন, অনেকগুলা উক্তি প্রায় সময় পড়ে থাকি, যেগুলো হচ্ছে কিসের? এই অন্নদামণ্ডল। এটা ইম্পর্টেন্ট বেশি বললাম এই জন্য, অন্নদামণ্ডল, যেটা হচ্ছে আমরা মোটামুটি একজনের নাম বেশি ইম্পর্টেন্ট, ভারতচন্দ্র রায়গুণাকার। 3টা কোটেশন এটার রয়েছে। একটা যদি বলি, আমার অনেকগুলো কোটেশনের মধ্যে 3টা কোটেশন পরীক্ষায় আসে, আমার সন্তান যেন তাকে দুধে বাঁধে, তাকে না বুঝলে শুনে নিবেন, দুধে বাঁধে, আমার সন্তান যেন থাকে দুধে বাঁধে, আমার সন্তান যেন থাকে দুধে বাঁধে। এরপর যদি দেখি নগর পুরিলে দেবালয় কি এড়ায়, এটাও কিন্তু আমরা কন্টিনিউসলি বিভিন্ন মাধ্যমে আমরা দেখি মানুষকে বলতে অথবা বিভিন্ন জায়গায় লিখতে, নগর পুরিলে কি কি দেবালয় এড়ায়। ওকে, এরপর যদি আমরা দেখি আর একটা, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই 3টা কোটেশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। এগুলা কে বলেছেন? ভারতচন্দ্র রায়গুণাকার। দেখুন কত আগে বলেছেন, এখনো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে এগুলো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই 3টা কোটেশন ইম্পর্টেন্ট। এবং 3টা কোটেশন হচ্ছে অন্নদামণ্ডল শাখার, মঙ্গল কাব্যের অন্নদামণ্ডল শাখার হচ্ছে কোটেশন, এবং করেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার। এবং তার এই অন্নদামণ্ডল শাখার একটা উল্লেখযোগ্য প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বর পাটনি। আর এদিকে মনসা মণ্ডলের প্রধান চরিত্র যদি বলি, চাঁদ সওদাগর, বেহুলা, এগুলা একটু দেখতে হবে, এগুলাই ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলাই বিশেষ করে ইম্পর্টেন্ট। আমরা মধ্যযুগ এখানে শেষ করে ব্যাকরণে চলে যাবো ইনশাল্লাহ। আমার সন্তান যেন তাকে দুধে বাঁধে, নগর পুরিলে কি দেবালয় এড়ায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ইম্পর্টেন্ট বেশি। এরপর আমরা আজকে ধ্বনিতত্ত্ব নিয়ে একটু আলোচনা করব। ধ্বনিতত্ত্ব যদি বলি, বাংলা ভাষায় মোট যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত কিভাবে? 2 ভাগে। আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি, এগুলো আসলে লেখার দরকার নাই। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি। অনেক সহজ প্রশ্ন দেখা গেছে বিগত বছর জুডিশিয়ারি লিখিত পরীক্ষায় 5 নম্বরের ব্যাকরণ আসে না, 5টি প্রশ্ন 5টা নাম্বার জুডিশিয়ারি রিটেন পরীক্ষায় আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না। তো এগুলো আমরা আসলে ডেফিনেশনটা জানি না, সেজন্য কিছু কিছু বিষয়ের ডেফিনেশন আপনাকে জানতে হবে। কারণ পরীক্ষায় আপনি জানেন, অথবা আপনি জানেন যে এটার উদাহরণ কি, কিন্তু আপনাকে বলা হচ্ছে অপিনিহিতি কি, আপনাকে বলা হয় না আদি, আইদ, সাধু, সাউথ, এগুলো হচ্ছে অপিনিহিতির এক্সাম্পল। আপনাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝানো হয়, তখন আপনি বলতে পারবেন না লাভ ফাল, অথবা আমরা যখন লাভকে ফাল বলি অথবা মাস্ককে মাস্ক বলি, ঠিক আছে, এগুলাকে ধ্বনি, এগুলো বলতে পারবেন না, এগুলো স্পেসিফিক ডেফিনেশন আছে। তাহলে ওই 5 নম্বরে ভালো করার জন্য আপনার ব্যাকরণ পাঠটা ভালো মতো পড়তে হবে। এবারে তো আলাদা বিষয়গুলো আছে, আমি বললাম ওগুলো আগামী ক্লাসগুলোতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে স্বরধ্বনি কি? স্বরধ্বনি মানে হচ্ছে
হচ্ছে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত হয়ে যখন বাতাস বেরিয়ে যেতে কোথাও বাধা পাবে না, স্বর অ, স্বর আ, রস্য ই, দীর্ঘ ই এগুলো কোথাও বাধা পাচ্ছে না, একদম বেরিয়ে যাচ্ছে। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি মানে কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হবে, ঠিক আছে, ফুসফুস তাড়িত হয়ে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা সাহিত্যে বর্ণ কাকে বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। স্বরবর্ণ বলা হয় যেটা স্বরধ্বনি দ্যোতক লিখিত যেটা বর্ণ রয়েছে ওটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ। আমরা দেখব বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে টোটাল 50টি। কয়টি বর্ণমালা? 50টি বর্ণমালা। এই 50টির মধ্যে 11টি হচ্ছে স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা জানি এগুলো ছোটোবেলা ক্লাস 1 থেকে পড়ে আসতেছি, ঠিক আছে, ভুল করার কোনো সুযোগ নেই, তারপরও দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে ফার্দার ভুল না করেন। 11টা এবং 39টি, ঠিক আছে। এখন যেটা পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে দেখতে হবে সেটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। কারের মধ্যে শুধুমাত্র স্বর অ ব্যতীত টোটাল 11টি স্বরবর্ণ রয়েছে। আমরা যদি জানি, আমরা অবশ্যই জানি যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, 11টির মধ্যে স্বর অ বাদে আর বাকি 10টির কার রয়েছে, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ কার রয়েছে। আর ফলা মনে হয় আমি যদি ভুল না করি 6টা ফলা রয়েছে। কয়টি ফলা? 6টা। এখানে 10টি রয়েছে আর এখানে 6টি ফলা রয়েছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা বলা হয়। পরীক্ষা অবশ্যই জানতে হবে, ওকে। ছোট বিষয়, সহজ বিষয়, যাতে ভুল না করেন। এরপর আমরা আরেকটা বিষয় দেখব, ওভারঅল কোনটারে কোন ধরনের বর্ণ বলা হয়, কোন ধরনের ধ্বনি বলা হয়, এটা একটু আমরা দেখার জন্য একটা চার্ট করে দেখার চেষ্টা করব। ক, ক, গ, গ, ম, স, স, বর্গে জ, জ, ইয়। তারপর যদি বলি ট, ট, ড, ড, মূর্ধন্য ন, ত, ত, দ, দ, দন্তন্য ন, প, ফ, ম। দেখেন এই টোটাল আমরা লিখলাম কয়টা? এই 25টা। এই 25টা বর্ণকে বলা হয় কি বর্ণ বলা হয়? স্পর্শধ্বনি বলা হয়। 25টা ধ্বনিকে কি বলা হয়? স্পর্শধ্বনি। কি ধ্বনি বলা হয়? স্পর্শধ্বনি। তাহলে বাংলা বর্ণমালায় ক থেকে শুরু করে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বলা হয় কি ধ্বনি? স্পর্শধ্বনি। এবং এই সিরিয়াল ক থেকে ক, খ, গ, গ এটাকে বলা হয় ক বর্গীয় অথবা কণ্ঠধ্বনি। কি বলা হয়? এটাকে বলা হয় ক বর্গীয় অথবা কণ্ঠধ্বনি। ধ্বনি বলে ক বর্গীয় বর্ণ অথবা কণ্ঠধ্বনি। আর এটাকে বলা হয় ছ বর্গীয় অথবা তালব্য ধ্বনি, ওকে। আর এটাকে বলা হয় মূর্ধন্য, যেহেতু মূর্ধন্য আছে মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে, ট বর্গীয় অথবা মূর্ধন্য ধ্বনি। এটাকে বলা হয় ত বর্গীয় অথবা দন্ত ধ্বনি। এটাকে বলা হয় প বর্গীয় অথবা উষ্ঠধ্বনি। খেয়াল করবেন, উষ্ঠধ্বনি। তাহলে দেখেন আমরা কিছুক্ষণ পর এক একটা ধ্বনির পরিচয় জিজ্ঞেস করা হবে আপনাদেরকে, আপনারা বলবেন এক একটা ধ্বনির পরিচয়, এক একটা বর্ণের পরিচয় বলবো। তাহলে আমরা টোটালে পড়েছিলাম ক থেকে ম পর্যন্ত এই 25টাকে, টোটাল 25টাকে কি বলা হয়? স্পর্শ বর্ণ। কি বলা হয়? স্পষ্ট বর্ণ। আবার এই রোটাকে বলা হয় ক বর্গীয় বর্ণ অথবা কণ্ঠধ্বনি। এই রোটাকে বলা হয় চ বর্গীয় বর্ণ অথবা তালব্য ধ্বনি। এই রোটাকে বলা হয় ট বর্গীয় বর্ণ অথবা মূর্ধন্য ধ্বনি। এই রোটাকে বলা হয় ত বর্গীয় বর্ণ অথবা দন্ত ধ্বনি। এটাকে বলা হয় প বর্গীয় বর্ণ অথবা উষ্ঠধ্বনি। কারণ আমাদের বলার সময় আমাদের ঠোঁট দুটা লাগে, উষ্ঠ লাগে, প, ফ, ব, ভ, ম, এজন্য উষ্ঠধ্বনি, ঠিক আছে। তো এই গেল আমাদের এই পরিচয়টা। এরপর দেখেন এটা যদি বলি আমরা, এখানে যদি এটাকে বলি আমরা 1, এখানে 2, 3, 4, 5, তাহলে এখানে 1, 2, 3, 4 বল মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রো বললাম। এখানে দেখেন এই 1, 3, এই 1, 3কে বলা হয় উপরের বর্ণের 1, 3কে বলা হয় 1, 3কে বলা হয় হচ্ছে কি?
এক-তিনকে বলা হয় অল্প প্রাণ, এক-তিনকে বলা হয় অল্প প্রাণ, 2-4কে বলা হয় মহাপ্রাণ। তাহলে দেখেন এখানে 1-3, এক মানে ক, ছ, ট, ত, প এবং মানে ক কে অল্প প্রাণ, গ কে, জ কে অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। প্রতিটা স্রোতে 1-3কে বলা হয় অল্প প্রাণ, 2-4কে বলা হয় মহাপ্রাণ। আবার দেখেন এদিকে যদি বলা হয় 1-2, 1-2কে বলা হয় অঘোষ, আর 2-3-4কে বলা হয় ঘোষধ্বনি। কি বলা হয়? ঘোষধ্বনি বলা হয়। ওকে, এরপর দেখেন এই লাস্ট রো যেটা রয়েছে এটাকে বলা হয়, এই লাস্ট রো যেগুলো রয়েছে এই 5টাকে বলা হয় নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। নাসিক্য ধ্বনি, অনুনাসিক বর্ণ অথবা ধ্বনি। তাহলে একটা দেখেন ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলার আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন পরিচয় পাই। এক কথায় ক থেকে ম পর্যন্ত সবগুলোকে স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ বলা হয়। এই কটাকে বলা হয় কণ্ঠধ্বনি, এই রোটাকে বলা হয় তালব্য ধ্বনি, এই রোটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি, এই রোটাকে দন্তধ্বনি, এই রোটাকে ওষ্ঠধ্বনি। আবার এদিক থেকে দেখলে 1-3টা হচ্ছে অল্প প্রাণ, 2-4টা হচ্ছে মহাপ্রাণ, 1-2 অঘোষ, 3-4-5 হচ্ছে ঘোষ বর্ণ। আবার লাস্টে যেটা উম, ইয়, মূর্ধন্য, ন এগুলোকে অনুনাসিক বলা হয়। আপনাকে যদি প্রশ্ন রাখা হয় এই ডটা কোন ধরনের বর্ণ বা ধ্বনি, ডটা, তাহলে এটার পরিচয় কয়টা হচ্ছে? প্রথম হচ্ছে এটা স্পর্শধ্বনি। প্রথম পরিচয় কি? স্পর্শধ্বনি। ড হচ্ছে প্রথম পরিচয় স্পর্শধ্বনি, দ্বিতীয় পরিচয় মূর্ধন্য ধ্বনি, তৃতীয় পরিচয় কি? এটা হচ্ছে একটা অল্প প্রাণ, এটাকে একটা অল্প প্রাণধ্বনি। চতুর্থ পরিচয় কি? এটা একটা মহাপ্রাণধ্বনি। প্রতিটা বর্ণের 4টা পরিচয় রয়েছে এখানে। ক থেকে ম পর্যন্ত যদি বলি 4টা পরিচয় রয়েছে, তাহলে আমাদেরকে সেভাবে পারতে হবে। এই যে ড বললাম, আবার যদি বলা হয় ছ, ছটা কোন ধরনের বর্ণ? 6টা কোন ধরনের বর্ণ? ক থেকে ম পর্যন্ত যেহেতু স্পর্শধ্বনি বললাম, তাহলে এটা স্পর্শধ্বনি। আবার এটা এরোতে আছে, এটা তালব্যধ্বনি, তাহলে 2টা পরিচয়, স্পর্শধ্বনি, তালব্যধ্বনি। আবার এটা এরোতে আছে, 2 যেহেতু আছে, এটা মহাপ্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, মহাবান বর্ণ অথবা ধ্বনি। আবার এটা এই শুরুতে আছে, এটা অঘোষ ধ্বনি। তাহলে এভাবে প্রতিটা বর্ণের আমরা 5টা পরিচয় পাই। তাহলে ক থেকে ম পর্যন্ত প্রতিটা বর্ণের আমরা 4টা পরিচয় পাই। তো আমাদের যদি পরীক্ষায় কোনোভাবে আসে এটা কোন ধরনের ধ্বনি, কনফিউজড হওয়ার সুযোগ নেই। একই প্রশ্নে একই এমসিকিউতে হয়তো 2টা অপশনও থাকতে পারে, 2টা অপশনও থাকতে পারে, সেই ক্ষেত্রে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে মনে রাখতে হবে, এভাবেই মনে রাখতে হবে। ওকে, এরপর আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে পরাশ্রয়ী বর্ণ কি? পরাশ্রয়ী বর্ণ যদি বলি আমরা 3টা পরাশ্রয়ী বর্ণ পাই। পরীক্ষা আসছে বিগত বছর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টাও কি পরাশ্রয়ী বর্ণ। মানে এগুলো নিজে নিজে শব্দের শুরুতে বসে কোনো প্রকার ওয়ার্ড, কোনো প্রকার শব্দ ক্রিয়েট করতে পারে না, কোনো না কোনো বর্ণের উপর আশ্রয় গ্রহণ করতে হয়। চাঁদ যদি বলি চাঁদের উপর চন্দ্রবিন্দু আসে, বাংলা বললে বাংলার এটা বাংলার সাথে বসতে হয়, নিজস্ব কোনো অর্থ দিয়ে এটা শুরুতে দেখছেন কখনো এটা দিয়ে শুরু হইতে সুযোগ নেই। পরাশ্রয়ী বর্ণ ঠিক এই জন্যই বলা হয়। এরপর অনুনাসিক বর্ণ বললে এগুলোকে অনুনাসিক বর্ণ বলা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি যদি বলা হয় 25টি, কয়টি? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এগুলো একটু দেখে নিতে হবে, 25টি স্বরধ্বনি। স্বরজ্ঞাপক হচ্ছে 2টি, যৌগিক স্বরজ্ঞাপক 2টি, এগুলো একটু দেখতে হবে। যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরজ্ঞাপক হচ্ছে 2টি। যেমন স্বরজ্ঞাপক অথবা এগুলোকে বলা হয় কেন যুগ্ম স্বরধ্বনি বলা হয়, যুগ্ম স্বরধ্বনি কেন? 2টাকে ওই এবং ঔকে, কাকে? ওই এবং ঔকে, ওই এবং ঔকে বলা হয় কারণ দেখে স্বর এবং রস্যই মিলে, স্বর এবং রস্যই মিলে ওই হয়, আবার স্বর এবং ও মিলে
কি হয়, ও হয়। তো দুইটা বর্ণের সংমিশ্রণে যুক্ত বর্ণ হয়ে যখন আর একটা বর্ণ হচ্ছে, ঠিক এই কারণেই বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। এই 11টি স্বরবর্ণের মধ্যে 2টি স্বরবর্ণ হচ্ছে, এগুলোকে বলা হয় দ্বিস্বর জ্ঞাপক, দ্বিস্বর জ্ঞাপক বর্ণ, অথবা আরও ক্লিয়ারলি যদি বলা হয় এগুলোকে বলা হয় যুগ্ম স্বরধ্বনি, যুগ্ম স্বরধ্বনি। দুইটা বর্ণ এর মধ্যে নিহিত রয়েছে, ওই এবং ও। পরীক্ষায় আসতে পারে দুইটা দ্বিস্বর অথবা যুগ্ম স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি 25টি, মনে রাখতে হবে। পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের অন্তস্থ ধ্বনি কোনগুলো? অন্তস্থ ধ্বনি যদি বলা হয় অন্তস্থ ধ্বনি, অন্তস্থ জ, র, ল, ব, র, ল, ব, এগুলো এই চারটাকে বলা হয় কি ধ্বনি? অন্তস্থ ধ্বনি। আবার যদি বলা হয় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঊষ্মধ্বনি কোনগুলা? ঊষ্ম অথবা শিশধ্বনি, ঊষ্মবর্ণ কোনগুলো যদি প্রশ্ন আসতে পারে? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলাকে বলা হয় ঊষ্মবর্ণ। ওকে, হ সহ বর্ণ বা ধ্বনি একসাথে। ওকে, এরপর যদি বলা হয় তারণজাত ধ্বনি কয়টি? তারণজাত ধ্বনি কয়টি? তারণজাত ধ্বনি পরীক্ষা আসে 13তম জুডিশিয়ারিতে আসছে মনে হয় তারণজাত ধ্বনি। এগুলো হচ্ছে ডয় বিন্দু ড্র এবং ঢ বিন্দু র, এইগুলো বলা হয় তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি, এগুলো একটা ডেফিনেশনগুলো একটু একটু দেখে নেবেন নিজের মতো করে। তবে মোটামুটি এই স্ট্রাকচারটা দেখলে হবে, এই স্ট্রাকচারটা দেখলে হবে। তাহলে আমরা যেটা দেখলাম, ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি বলা হয়, এটার আলাদা আলাদা পরিচয় রয়েছে। ক থেকে ম পর্যন্ত, চ থেকে ই পর্যন্ত প্রতিটা বর্ণের 4টা পরিচয়। অঘোষ হবে নাকি ঘোষ হবে, নাকি অল্পপ্রাণ হবে, নাকি মহাপ্রাণ হবে, নাকি মূর্ধন্যধ্বনি, এগুলো আমরা আর কনফিউজ হওয়ার সুযোগ নেই, নাকি অনুনাসিক অথবা নাসিক্য বর্ণ সুযোগ নেই। তারপর যদি দেখি পরাশ্রয়ী বর্ণ কোনগুলা দেখলাম, অন্তস্থ ধ্বনি কোনগুলো দেখলাম, ঊষ্ম বর্ণবাদ ধ্বনি কোনগুলো দেখলাম, তারণজাত ধ্বনি দেখলাম। ওকে, এরপর যদি যৌগিক স্বরধ্বনি কয়টা বলে? 25টি। যৌগিক স্বরজ্ঞাপক যদি বলা হয় 2টি। ওভারঅল ধ্বনি তত্ত্ব সম্পর্কে এই ইনফরমেশনগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। এরপর আজকে আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে একটু আলোচনা করে আজকের ক্লাস এখানেই শেষ করবো ইনশাল্লাহ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতি পরীক্ষায় একটা না প্রায় সময় পরীক্ষায় দেখা যায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন লিখিততে আসে, বিশেষ করে লিখিততে। আমি 2টা জুডিশিয়ারি দিয়েছিলাম, মনে হয় 2টাতে আসছে লিখিত পরীক্ষায়। আমরা শুরুতে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখবো। আদি স্বরাগম, আদি স্বরাগম এক্সাম্পল দিয়ে মাথায় রাখার চেষ্টা করব, কারণ সরাসরি ডেফিনেশন পড়লে মাথায় নাও থাকতে পারে। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম শব্দগুলো দেখলে আমরা বুঝতেছি আদি মানে শুরুতে বসা, শুরুতে। শব্দের উচ্চারণের সুবিধার্থে, আমরা কথা বলার সময় শব্দের উচ্চারণের সুবিধার্থে স্কুল বলার সময় অটোমেটিক্যালি একটা রস্যই চলে আসে, স্কুল, স্কুল বলার সময়। স্টেশন বলার সময় অনেকে স্টেশন বলে ফেলে। তো এই শব্দের উচ্চারণের সুবিধার্থে অথবা সহজতর করার জন্য আমরা অনেক সময় একটা স্বরধ্বনি নিয়ে আসে আগে, অন্তে, শুরুতে। শুরুতে যখন নিয়ে আসবো তখন সেটাকে বলা হয় আদি স্বরাগম। যেমন স্কুল, ঠিক আছে, স্কুলকে যখন আমরা কি লিখবো? স্কুল লিখবো। ওকে, আবার যদি মধ্য স্বরাগম মাঝখানে যদি চলে আসে, যেমনটা যদি বলা হয় রত্ন, রতন, এটা মাঝখানে আমরা মধ্যে, মাঝখানে মধ্যে রত্ন, একটা একটা এক্সাম্পল দিয়ে মাথায় রাখবেন, আশা করি ভুল করবেন না। রত্ন, রতন। আর অন্তঃস্বরগম মানে শেষে, শব্দের শেষে যদি কোনো কিছু নিয়ে আসি উচ্চারণের সুবিধার্থের কারণে অথবা দ্রুত উচ্চারণের কারণে যদি নিয়ে আসি অতিরিক্ত স্বরধ্বনি, যেমনটা যদি বলা হয় সত্য, সত্যি,
ওকে, একটা একটা এক্সাম্পল দিয়ে মাথায় রাখবো, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট বেশি এগুলো আপনাদেরকে আমি হাইলাইট করে দিব, যেগুলো ইম্পর্টেন্ট বেশি আপনাদেরকে অবশ্যই বলে দিব দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো দেখতে হবে। তারপরেও এই জিনিসটা ভালো মতো একটু দেখে নেবেন, শুরুতে আসলে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। স্কুল দেখেন রস্যই আগে আসছে, রত্ন শব্দে তটা মাঝখানে চলে আসছে তটা, ঠিক আছে। আর এখানে তটা মাঝখানে, এখানে সত্য শব্দে লাস্টে একটা জফলা চলে আসছে শেষে, দ্যাটস কল অন্ত স্বরাগম, শেষে মধ্য স্বরাগম, মাঝখানে। এরপর আমরা গুরুত্বপূর্ণ একটা ধ্বনি পরিবর্তন দেখব, যেটা পরীক্ষায় ঘুরে ফিরে অনেকবার আসছে। অপিনিহিতি কি? অপিনিহিতি কি অনেকবার আসছে, রিসেন্ট জুডিশিয়ারি আমি যেগুলো দিয়েছিলাম সেখানেও আসছে, আমি যদি ভুল না করে থাকি। অপিনিহিতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অপিনিহিতি কি? অপিনিহিতি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বিশেষ করে অপিনিহিতি মানে হচ্ছে পরের ইকার, রস্য ইকারটা আগে উচ্চারিত হলে, অথবা পরের রস্যকারটা আগে উচ্চারিত হলে, পরে ইকার রয়েছে, পরে ইকারটা যদি আগে ই সাউন্ড নিয়ে আসেন, তখন সেটাকে বলা হয় অপিনিহিতি। পরে রস্যকার রয়েছে, কারটাকে আপনি কি করে দিলেন, রস্য সাউন্ডে নিয়ে আসলেন, তখন সেটা হয়ে যাবে অপিনিহিতি। যদি বলা হয় এক্সাম্পল দিই, আজি আইস, দেখেন আজি দেখেন এই রস্যই কাঠটা কি হয়ে গেল, রস্যই হিসেবে চলে আসলো, আজি আইস। এই রস্যই কাঠটা সরাসরি ই সাউন্ডে চলে আসছে, তাহলে ই কার্ডটাকে যদি পরের ই কার্ডটা, যেমন এটা জর সাথে ছিল ই কার্ডটা যদি রস্য হিসেবে চলে আসে তখন অপিনিহিতি। আবার একটা যদি এক্সাম্পল দিই, সাধু সাউথ, এই দেখেন এখানে সাধু রস্য কার্ডটা রস্য হয়ে গেছে, এদিকে রস্যি, এটা হচ্ছে অপিনিহিতি। পরের ইকার যখন ই হিসেবে চলে আসবে, পরের রস্য কারটা যদি রস্য হিসেবে চলে আসে, তখন সেটাকে বলে অপিনিহিতি। এক্সাম্পলটা এভাবে দিবেন এবং ডেফিনেশনটা এভাবে দিবেন, ইম্পর্টেন্ট ফর প্রিলি। একজন জানাচ্ছেন বাংলা নিয়ে তেমন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনার সমস্যা নাই, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। তারপরও সমস্যা না থাকলেও যেগুলোতে সমস্যা বলে মনে হয় এগুলো একটু ভালো মতো এই বিষয় দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে অসমীকরণ বিষয়টা কীরকম। এগুলো আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, ছোটোবেলা থেকেই, ভুল করার কোনো সুযোগ নেই, জাস্ট একটা আপনাদেরকে মেমোরি রিফ্রেশ করে দেওয়া। আমরা অনেক সময় অনেক বিষয়, স্বরের পুনরাবৃত্তি, এগুলো কি বলে, বারবার বলার সময় দেখবেন যে টপ বলার সময় টপাটপ বলে ফেলি, দপ বলার সময় দপাদপ বলে ফেলি, ঠিক আছে, ঠন বলার সময় ঠনাঠন বলে ফেলি। তো এই বলে ফেলাটাকে বলা হয়, এই ধরনের পরিবর্তনটাকে বলা হয় অসমীকরণ। বিশেষ করে স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, পুনরাবৃত্তি রিপিট করার জন্য, একই সাউন্ডটা যখন আমি আবারও রিপিট করতে যাব, তখন একটার সাথে একটা লেগে গেলে সেটাকে বলা হয় অসমীকরণ। যেমনটা একটা এক্সাম্পল দিলে কি হয়, দপ প্লাস দপ ইকুয়াল টু দপাদপ, ঠিক আছে। এই সেম সাউন্ডটা দপ বারবার দপাদপ হয়ে যাচ্ছে, তো একসাথে যখন চলে আসবে, পুনরাবৃত্তি দূর করার জন্য, রিপিটেশনটা দূর করার জন্য, সেটাকে বলে অসমীকরণ। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বেশি হচ্ছে অপিনিহিতি, অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার আসছে, তো এটা অবশ্যই জানতে হবে। এরপর আরেকটা বলবো অসঙ্গতি, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিটা কীরকম, একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন, এক স্বরধ্বনির প্রভাবে, খেয়াল করবেন, এক স্বরধ্বনির প্রভাবে যখন অপর স্বরধ্বনি পরিবর্তন হবে, চেঞ্জ হবে, সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। নামের সাথে মিলে যাচ্ছে, এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, সেটা না হচ্ছে স্বরসঙ্গতি। এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। একটা এক্সাম্পল যদি দিই, দেশি দিশি, দেখেন এই যে দেশি দিশি, এই যে দেখেন পরীক্ষায় প্রিলিতে আসতে পারে, এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে, স্বরসঙ্গতি। এই দেশি দিশি, এই দেখেন পরের রস্যইকারের প্রভাবে, রস্যইকার আগে এই কারটা রস্যইকার হয়ে গেছে, এই কারের প্রভাবে, এই রস্যইকারের প্রভাবে এটা রস্যইকার হয়েছে, দেশি দিশি, ঠিক আছে। বিলাতি বিলিতি, এইখানে দেখেন বিলাতি বিলিতি, এখানে রস্যইকার আছে, এটার প্রভাবে এটাও
রস্বীকার হয়ে গেছে। এরকম পরিবর্তন যদি হয় এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, সেটার নাম হচ্ছে স্বরসংগতি। এটাও তেমন ইম্পর্টেন্ট না, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা অপিনিহিতি। ওকে, এরপর আমরা দেখব সম্প্রকর্ষ। দিস ইজ ইম্পর্টেন্ট। সম্প্রকর্ষ বা স্বরলোপ, সম্প্রকর্ষ বা স্বরলোপ, যেটাকে বলা হয় কোনো স্বর যদি লোপ পায়, স্বর সাউন্ডটা যদি লোপ পায়, স্বরধ্বনির লোপ হলে তাকে সম্প্রকর্ষ বলে। কথা বলার সময় আমরা বলি জানালা, জানালা বলার সময় অনেকে জানলা বলে ফেলে না? জানালা, জানা দন্ত ন আকার, আকারটা আমরা অনেক সময় খেয়ে ফেলি, লোপ করে ফেলি, এটাকে বলা হয় জানলা বলে ফেলি। জানালাকে কি বলে ফেলি? জানালা। বসতি, বসতি আছে না, এখানে বসতি আছে, বসতি বলে ফেলি। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, যেগুলা বই আছে ওগুলো জানলে হবে। তো জানালাকে যখন জানলা বলে ফেলি, দেখেন এখানে আকারটা খেয়ে ফেলছি, আকারটাকে বিচ্যুত করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, লোপ করে দিয়েছি, বিলুপ্ত, এক্সটিংশন করে দিয়েছি। তো এই কারণে এখানে বলা হচ্ছে স্বরলোপ। তাহলে এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন হলে স্বরসংগতি। একটা যখন স্বর লোপ পাবে তখন সেটার নাম স্বরলোপ বা সম্প্রকর্ষ। জানালা, জানলা। বসতি, যখন বসতি বলবো তখন এখানে অ আছে, বসতি অ আছে, তখন এটাকে দিয়ে একটা হসন্ত দিয়ে দিব, হসন্ত। তাহলে এখানে অটা আমরা নেই, অটাকে লোপ করে দিলাম, বসতি। বসতিটাকে বসতি, এখানে অটাকে ফেললাম, এখানে আটা আকারকে ফেললাম, এখানে অকে ফেললাম। তো অ বাদ দেওয়া, আ বাদ দেওয়া, এটাকে বলা হয় স্বরলোপ। এবং দিস ইজ ইম্পর্টেন্ট, স্বরধ্বনি লোপ পাইলে তখন সেটাকে বলা হয় স্বরলোপ। প্রিলির জন্য ইম্পর্টেন্ট। এখন অ্যানাদার ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো, সেটার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। কি এটার নাম? ধ্বনি বিপর্যয়। ধ্বনি দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন করলে, দুটি ব্যঞ্জন ধ্বনির পরস্পর পরিবর্তন করলে সেটাকে ধ্বনি বিপর্যয় বলে। দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর একটা জায়গায়, বিপর্যয় মানে বোঝা যায় এই জায়গাটা ওই জায়গায় চলে যায়, ঠিক আছে? এভাবে বিপর্যয় হয়ে গেল, ডানটা বামে চলে গেল, বামটা ডানে চলে আসছে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। আমরা কথা প্রসঙ্গে অনেকে লাফকে বলে ফাল মারি দাও, ঠিক আছে? এই কিছুদিন আগে আমরা কোভিড ঘিছিল, কোভিডের সময় অনেকে মাস্ককে অনেকে মাস্ক করতেছিল, এটা ওয়ান কাইন্ড অফ ধ্বনি বিপর্যয়ের উপর উদাহরণ। মাস্ককে মাস্ক বলা, বাসকে বাক্স বলা, বাক্সকে বাস্ক বলে অনেকে, ঠিক আছে? রিক্সাকে অনেকে আবার স্টাইল করে রিস্কা বলে। তো এই ধরনের একটা বর্ণের জায়গায় অন্য একটা বর্ণ যদি চলে আসে তখন সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন আমরা এক্সাম্পল যদি দেই, বাক্স যদি বাস কই যায়, দন্তস আগে চলে আসতে খেয়াল করেছেন কিনা জানি না। লাফ যখন হয়, লাফকে যখন ফটা আগে চলে আসতেছে, লাফকে যখন ফাল বলবো, তারপর আছে কি আরও অনেক আছে, এগুলো এই দুইটা দেখেন। বাক্সকে যখন বাস্ক বলবো, লাফকে যখন ফাল বলবো, এই যে ডাইরেক্ট রিভার্স হয়ে যাচ্ছে, একটা জায়গায় একটা চলে আসতেছে, সেটাকে ধ্বনি বিপর্যয় বলে। একদম খেয়ে ফেললে চলে গেলে স্বরধ্বনি, সেটা সম্প্রকর্ষ, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব সমীভবন এবং বিষমীভবন। এই দুটো ইম্পর্টেন্ট, এর পরেগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। সমীভবন, বিষমীভবন। সমীভবন হচ্ছে দুটো ভিন্ন ধ্বনি যখন একে অপরের প্রভাবে অল্প বিস্তর পরিবর্তন করে, দুটো ভিন্ন ধ্বনি, ডিফারেন্ট ধ্বনি যখন একটার প্রভাবে অন্য একটা পরিবর্তন হবে, ধ্বনি পরিবর্তন হবে, তখন সেটাকে বলা হয় সমীভবন। দুটো ভিন্ন ধ্বনি, খেয়াল করবেন, দুটো ভিন্ন ধ্বনি যখন একটাতে চলে আসবে তখন সেটাকে বলা হয় সমীভবন। আর হচ্ছে দুটো সমবর্ণ যখন ভিন্ন হয়ে যাবে, উল্টো, দুটো ভিন্ন যখন এক ধরনের হয়ে যাবে, সম হয়ে যাবে, একটা না সম হয়ে যাবে, তখন সেটা সমীভবন। দুটো ভিন্ন ধ্বনি যখন একটার প্রভাবে একটা সম হয়ে যাবে, সমান হয়ে যাবে, একই ধরনের হয়ে যাবে, সেটা সমীভবন। দুটো সমান ধরনের বর্ণ যখন একটার প্রভাবে একটা ভিন্ন হয়ে যাবে তখন সেটাকে বলা হয় বিষমীভবন। এখানে এক্সাম্পল দিয়ে যদি বলি, আমরা একটা এক্সাম্পল দিই, সেটার নাম হচ্ছে, যদি বলি জন্ম,
জন্ম যখন জন্ম হয়ে যায়, ক্যালকাটার মানুষরা, কলকাতার মানুষরা জন্মকে জন্ম বলে, জন্ম মৃত্যু এভাবে বলে এরা। তো জন্ম দেখেন দন্তনা এবং ম, দন্তন মর প্রভাবে দন্তনটা ম হয়ে গেছে, জন্ম হয়ে যাচ্ছে। কাদনা, যেখানে আমরা কাদনা বলি, কাদনাটা কাদনা, এই দন্তনার প্রভাবে এটা দন্তনা হয়ে যাচ্ছে কান্না। তো একটার প্রভাবে যখন আরেকটা পরিবর্তন হয়ে দুটো সমান ধরনের, ময় ম দুটাই সমান ধরনের বর্ণ, নয় ন দুটাই সমান ধরনের বর্ণ, কিন্তু শুরুতে ওরা দুই ধরনের বর্ণ ছিল। তো দুটো ভিন্ন যখন একটা সমান হবে এটার নাম সংযোজন। দুটো সমান বর্ণ একটা ভিন্ন হয়ে গেলে সেটা হচ্ছে বিষম। যেমন দেখেন শরীর, শরীর, শরীর যখন শরীর হয়ে যাবে, দেখেন এই শরীর র র মিল আছে না, কিন্তু একটার প্রভাবে আরেকটা ল হয়ে গেছে। তো সমান থাকা সত্ত্বেও উল্টো হয়ে গেলে, ডিফারেন্ট হয়ে গেলে বিষমই। ভিন্ন ভিন্ন থেকে যদি একটা সমানভাবে চলে আসে সেটার নাম সমীভবন। দুইটাই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রিলিতে রিটেনে আসতে পারে, রিটেনে আসতে পারে। এরপর দ্বিতীয় ব্যঞ্জন রয়েছে, একটা ব্যঞ্জন যেমন পাকা বলি, পাক্কা। হ্যাঁ, আমরা যখন বলি পাকা আম, পাক্কা আমও বলে, অনেকে বলে না পাকা আম, হ্যাঁ এটা পাক্কা আমও বলে, পাকা বাড়ি, পাক্কা বাড়িও বলে। তো এই পাকা কর যে আর কারো ক চলে আসতেছে, আর একটা দ্বিতীয় ব্যঞ্জন, দ্বিতীয় ব্যঞ্জন। এরপর একটা ব্যঞ্জন বিকৃতি আছে, অনেক সময় ব্যঞ্জন বিকৃতি হয়ে যায়, আর বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আর একটা ব্যঞ্জন ছুতি আছে, এটা একটু দেখিয়ে দেবো। ব্যঞ্জন ছুতি, ব্যঞ্জন ছুতিটা কীরকম? ব্যঞ্জন যেমন আমরা যদি কথার সময় বলি বড় দাদা, আমাদের বড় দাদা থাকলে বড় ভাইকে অনেকেই দাদা হিসেবে সম্বোধন করে, বড় দাদা। তো বড় দাদাকে অনেকে কি বলে? বড় দাদা, এটা কি বড়দা বলে। বৌদিদিকে অনেকে বৌদি বলে, ঠিক আছে। তো এখানে একটা ছুতো হচ্ছে, এই দাটা চলে যাচ্ছে বড় দাদার থেকে, একসাথে হয়ে দাটা চলে যাচ্ছে। এর আগে বললাম যে স্বর যদি চলে যায়, স্বরম প্রকর্ষ বা স্বরলোপ, জানালা জানলা আটা চলে যাচ্ছে স্বরলোপ, ঠিক আছে। বসতি বসতি অ চলে যাচ্ছে স্বরলোপ। আর এখানে বড় দাদা দাটা চলে যাচ্ছে বড়দা, এই জন্য ব্যঞ্জন ছুতি, ব্যঞ্জন চ্যুতি। তো দুইটাই মিল আছে। স্বর সাউন্ড লোপ পাইলে সেটা সম্প্রকর্ষ বা স্বরলোপ, ব্যঞ্জন সাউন্ড লোপ পাইলে সেটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। আরও আর কয়েকটা আছে, এগুলা এত ইম্পর্টেন্ট না, সেজন্য বলা হচ্ছে না। দ্যাটস অল অ্যাবাউট টুডে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এবং যদি তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী টপিক নিয়ে আলোচনায় ফিরবো আপনাদের সাথে ইনশাল্লাহ, মনে হয় পরশু। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।